আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? সবাইকে আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আগে একটু জানান। শুরু করি। তাহলে প্রথমেই দেখেন আমাদের আজকের ক্লাসের টপিকটা কি। আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে আহ মানে বাংলা প্রথম ক্লাস, এবং এটা হচ্ছে বাংলা প্রাথমিক আলোচনা। প্রথমত হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে প্রাথমিক আলোচনা, এবং তারপর হচ্ছে বিশেষ্য, ক্রিয়া এবং অব্যয়, অর্থাৎ পদ প্রকরণের এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষ্য, ক্রিয়া এবং অব্যয়। ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের আজকের টপিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। ওকে, পদ প্রকরণ। পদ প্রকরণ নিয়ে আমরা এ টু জেড আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব পদ প্রকরণের প্রথম অংশ নিয়ে, এবং এখানে আমরা পদ প্রকরণের বেসিক এবং তিনটি পদ নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন, তাহলে পদ প্রকরণের যে ব্যাপারটা, পদ প্রকরণের ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে চিন্তা করবো যে পদ জিনিসটা কি, হোয়াট ইজ পদ। এখন দেখেন, পদের দুইটা সংজ্ঞা প্রচলিত আছে। পদের দুইটা সংজ্ঞা প্রচলিত আছে। এক নাম্বার, সেটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে। বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ। ঠিক আছে, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ, প্রতিটি শব্দই পদ। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে দেখেন, বিভক্তি যুক্ত প্রতিটি শব্দই পদ। ঠিক আছে, আরেকটা হচ্ছে বিভক্তি যুক্ত প্রতিটি শব্দই পদ। বিভক্তি যুক্ত প্রতিটি শব্দই পদ, প্রতিটি শব্দই পদ, প্রতিটি শব্দই পদ, বিভক্তি যুক্ত প্রতিটি শব্দই পদ। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সংজ্ঞা বললাম। একটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ, আর একটা হচ্ছে বিভক্তি যুক্ত প্রতিটি শব্দই পদ। এই হচ্ছে আমাদের পদের প্রকারভেদ। ঠিক আছে, সরি, পদের সংজ্ঞা। এখন যদি বলতে পারেন যে ভাইয়া ধরেন ধরেন আপনার হচ্ছে এরকম কোশ্চেন আসলো যে পদ কাকে বলে, এবং অপশনে আপনার এটাও আছে যে পদ বাক্যের অন্তর্গত প্রতিশব্দী পদ, আবার বিভক্তিযুক্ত প্রতিশব্দী পদ, দুইটি আছে। সেক্ষেত্রে আমরা কোনটাকে মানে ইয়া করবো, সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন কেন এটাকে আমরা সিলেক্ট করব? দেখেন, অনেক সময় বাক্যের মধ্য থেকে এমন অনেক মানে বাক্য আমরা দেখি যে বাক্যটার মধ্যে কোনো বিভক্তি নেই। যেমন আমি যদি আপনাকে বলি একদম সিম্পল একটা বাক্য, আমি ভাত খাই। এই যে একদম সিম্পল একটা বাক্য, আমি ভাত খাই। এখন দেখেন, এই যে আমি ভাত খাই, এই বাক্যের মধ্যে কিন্তু আমি ভাত বা খাই কোনোটার মধ্যেই কোনো বিভক্তি যুক্ত নাই, কোনোটার মধ্যেই কোনো বিভক্তি যুক্ত নাই। আর যেহেতু কোনোটার মধ্যেই কোনো বিভক্তি যুক্ত নাই, সুতরাং এটা কোনো পদ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু এটার মধ্যে আমি কি বলছি, কোনো বিভক্তিযুক্ত নাই, সো এটা কিন্তু কোনো পদ হবে না। কোন লজিকে? এই যে এই লজিকে বিভক্তিযুক্ত প্রতিটি শব্দই পদ। এই লজিকে বিভক্তি যেহেতু যুক্ত নাই, তার মানে পদ হবে না। কিন্তু এই লজিকে আবার দেখেন, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ, এই লজিকে কিন্তু বিভক্তি হবে, মানে পদ হবে। কেন? কারণ এই পুরো বাক্যের মধ্যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা বাক্যের অংশ না। সো এই জন্য আমরা এই সংজ্ঞাটাকে বেশি প্রায়োরিটি দিব, যে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দই পদ। এখন আপনি এখানে বলতে পারেন, ভাইয়া বিভক্তি নাই কে বলছে, শূন্য বিভক্তি তো যুক্ত আছে। এই জায়গায় আমি আপনার কনসেপ্ট একটু ক্লিয়ার করি, মনে রাখবেন। শূন্য বিভক্তি এটা কখনো যুক্ত থাকতে পারে না। এখানে শূন্য বিভক্তি আছে, আমি আপনার সাথে একমত, কিন্তু শূন্য বিভক্তি যুক্ত নাই, এই জায়গায় আমি আপনার সাথে দ্বিমত। মানে ব্যাপারটা হচ্ছে, মনে রাখবেন, দ্বিতীয় বিভক্তি যুক্ত হতে পারে, কারণ দ্বিতীয় বিভক্তির একটা সাইন আছে, কে রে এরে। তৃতীয় বিভক্তি যুক্ত হতে পারে, তৃতীয় বিভক্তির একটা সাইন আছে, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী বিভক্তি যুক্ত হতে পারে, চতুর্থী বিভক্তির একটা সাইন আছে, ঠিক আছে, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী বিভক্তি যুক্ত হতে পারে, চতুর্থী একটা সাইন আছে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো একটা সাইন আছে, এগুলো যুক্ত হতে পারে। কিন্তু দ্বিতীয় বিভক্তি, কিন্তু শূন্য বিভক্তি এটা কি কখনো যুক্ত হতে পারে? বলেন, শূন্য বিভক্তি কখনো যুক্ত হতে পারে? পারে না। কেন যুক্ত হবে না? কারণ শূন্য বিভক্তির তো কোনো সাইন নাই। ভাইরে, অন্য কোনো বিভক্তি না থাকলে ধরে নেওয়া হয় সেখানে শূন্য বিভক্তি আছে। অন্য কোনো বিভক্তি না থাকলে ধরে নেওয়া হয় সেখানে শূন্য বিভক্তি আছে। সো এই কারণে আমরা এই বিভক্তি যুক্ত পয়েন্টটার জন্য আমরা এই পয়েন্টটাকে বেশি প্রায়োরিটি দিব না, আমরা এটাকে বেশি প্রায়োরিটি দিব। আপনারা কি বুঝছেন? আমার পয়েন্টটা কি বুঝছেন? একটু জানান আমাকে প্লিজ। পদ জিনিসটা কি এটা শিখলাম। এখন আসেন, পদের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, পদের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পদ কত প্রকার। এখন দেখেন, পদের শ্রেণী বিভাগ যদি আমরা করি, কথা ভালো করে বুঝেন, পদের শ্রেণী বিভাগ যদি আমরা করি, তাহলে পদের শ্রেণী বিভাগ করলে আমরা দুইটা ভাগ পাবো। আমি যেটা বলি খুব মনোযোগ দিয়ে শুনেন। পদের শ্রেণী বিভাগ করলে দুইটা ভাগ করা যাবে, একটা হচ্ছে সব্যয় পদ, একটা হচ্ছে অব্যয় পদ। একটা সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ, এই দুইটা ভাগ করা যাবে। এরপরে এই যে সব্যয় আছে, এই সব্যয়কে আবার ভাগ করা যাবে চার ভাগে। চার ভাগ কি কি? একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ, একটা হচ্ছে সর্বনাম, এবং একটা হচ্ছে ক্রিয়া। তার মানে পদকে ভাগ করা যায় মোট 5 ভাগে। কি কি? যদি বলে, ভালো করে খেয়াল করেন, যদি বলে
পদ কয় প্রকার? কারেক্ট আনসার হচ্ছে 2 প্রকার। যদি বলে পদ মোট কয় প্রকার, যদি বলে পদ মোট কয় প্রকার, কারেক্ট আনসার 5 প্রকার। আমার কথা কি বুঝতে পারছেন? কেমনে? এই যে দেখেন, পদ কয় প্রকার বললে 2 প্রকার, সব্যয় অব্যয় শেষ। যদি বলে পদ মোট কয় প্রকার, তাহলে হচ্ছে সব্যয় পদ আবার 4 প্রকার আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। ঠিক আছে, তাহলে পদ মোট কয় প্রকার বলে তখন হবে 5 প্রকার। কনসেপ্টটা কি ক্লিয়ার? তবে কাহিনী হচ্ছে এই যে ব্যাপারটা যেটা আমি আপনাকে শিখাচ্ছি, এই ব্যাপারটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ ক্লাস 9-10 ভার্সন 2020, 2020 সাল পর্যন্ত বাংলাদেশে প্রচলিত যে ব্যাকরণ বইটা ছিল, সেই ব্যাকরণ বই অনুযায়ী পদের প্রকারটা হচ্ছে এরকম। কিন্তু আফটার দ্যাট 2021 সালের পরে 2021 সালের পরে যে ব্যাকরণ বই আসছে, এই ব্যাকরণ বইতে বলা আছে ডিরেক্ট পদ 8 প্রকার, কোনো কথা নাই, ডিরেক্ট পদ 8 প্রকার। এখন পদ 8 প্রকার কি কি? এই 8 প্রকারের মধ্যে বলা আছে, 1 নাম্বার এটা হচ্ছে বিশেষ্য, 2 নাম্বার বিশেষণ, 3 নাম্বার সর্বনাম, 3 নাম্বার সর্বনাম, 4 নাম্বার ক্রিয়া, 4 নাম্বার ক্রিয়া, 5 নাম্বার ক্রিয়া বিশেষণ, 5 নাম্বার ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, 6 নাম্বার আবেগ, 6 নাম্বার আবেগ, 7 নাম্বার গতিবেগ, সরি গতিবেগ নাই, আবেগ, তারপর হচ্ছে যোজক, 7 নম্বর হচ্ছে যোজক, আবেগ, তারপর হচ্ছে যোজক, আর 8 নম্বর হচ্ছে অনুসর্গ, 8 নম্বর হচ্ছে অনুসর্গ। তার মানে এই হচ্ছে নতুন 8 প্রকার। নতুন 8 প্রকার কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ, যোজক, অনুসর্গ। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমাদের পরীক্ষার হলে যদি বলে যে পদ কয় প্রকার, আমরা কয় প্রকার দেখাবো? আমার কথা বুঝতে পারছেন? ধরেন আপনার পরীক্ষার হলে প্রশ্ন আসলো, ভাইয়া পদ কয় প্রকার, তাহলে আমরা কয় প্রকার দেখাবো? পদ কয় প্রকার, তাহলে আমরা কয় প্রকার দেখাবো? আমার কথাটা বুঝেন? পদ কয় প্রকার যদি প্রশ্ন করে, তাহলে কয় প্রকার দেখাবো? এখন আসেন, পদ কয় প্রকার? পদ হচ্ছে 8 প্রকার দেখাবো। দিস উইল বি দ্য বেস্ট, দিস উইল বি দ্য বেস্ট। পদ কয় প্রকার? 8 প্রকার। যদি অপশনে 8 না থাকে, ইন দ্যাট কেস দেখাবেন 2 প্রকার। আর যদি বলে পদ মোট কয় প্রকার, তখনও কারেক্ট আনসার দেখাবেন 8 প্রকার। আর 8 যদি না থাকে, তখন দেখাবেন 5 প্রকার। মানে সহজ কথা, সর্বাবস্থায় পদ 8 প্রকার, দিস উইল বি দ্য বেস্ট অ্যান্সার। পদ 8 প্রকার হচ্ছে বেস্ট অ্যান্সার। কোনো কারণে যদি 8 না থাকে, তখন আপনি দেখাবেন হচ্ছে পদ। দেখবেন প্রশ্নে তখন কি বলছে, পদ কয় প্রকার চাইছে না পদ মোট কয় প্রকার চাইছে। যদি পদ কয় প্রকার চাই তাহলে 2 প্রকার, যদি পদ মোট কয় প্রকার চাই তাহলে 5 প্রকার, যদি কখন অপশনে 8 না থাকে। কথা কি ক্লিয়ার? এই বলেন, জিনিসটা কি পুরোপুরি বুঝছেন না বুঝেন নাই? পড়াই যাই, আমরা পড়াই যাই, আসেন। তাহলে পদ কয় প্রকার যদি প্রশ্ন করে, কারেক্ট আনসার 8 প্রকার। যদি 8 না থাকে, তাহলে কারেক্ট আনসার হবে 2 প্রকার। আর যদি বলে পদ মোট কয় প্রকার, সেক্ষেত্রেও কারেক্ট আনসার 8 প্রকার। আবার যদি 8 না থাকে, কারেক্ট আনসার 5 প্রকার। মোট মোট বললে ঠিক আছে? আশা করি পর্যন্ত ক্লিয়ার। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে? আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই যে এটা নিয়ে অব্যয়, এবং এটা নিয়ে এই যে ক্রিয়া, এবং এটা নিয়ে এই যে বিশেষ্য, বিশেষ্য, অব্যয় এবং ক্রিয়া। এই 3টা পয়েন্ট নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে? আমি আশা করি বুঝতে পারছি। তবে এই অব্যয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই। আপনারা অনেকে এরকম পড়ে থাকবেন, এরকম অনেকে বলে থাকে যে বর্তমানে নাকি অব্যয় পদ নাই। তো ব্যাপারটা একটা হাস্যকর ব্যাপার। বর্তমানে অব্যয় পদ নাই, এটা একটা হাস্যকর ব্যাপার। কেন হাস্যকর ব্যাপার? দেখেন, ব্যাপারটা হচ্ছে বলা হচ্ছে বর্তমানে অব্যয় পদ নাই, অথচ এবং, কিন্তু, অথবা, নতুবা, যদিও, তথাপি, সুতরাং, অধিকন্তু, বরঞ্চ, তারপর হচ্ছে সেহেতু, না হয়, তথাপি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক অব্যয় শব্দ অহরহ আপনারা ব্যবহার করে যাচ্ছেন, আমরা ব্যবহার করে যাচ্ছি। তার মানে অব্যয় পদ নাই, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অব্যয় নামটা বর্তমানে নাই এটা বলতে পারেন। আগে পদ প্রকরণের মধ্যে পদ প্রকরণ ছিল 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয় 5টা ছিল। এখন পদ প্রকরণের যে 8টা নাম আছে, নামের মধ্যে অব্যয় নামটা নাই, কিন্তু অব্যয় পদ নাই, ব্যাপারটা এরকম না। কারণ এই যে 3টা নতুন পদ, আবেগ, যোজক আর অনুসর্গ, এই 3টা পদ কি নতুন আবিষ্কার হয়েছে? না, এই 3টা পদ আগে অব্যয়ের মধ্যেই ছিল। অব্যয়ের 4টা প্রকার ভেদ ছিল, সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুকার অব্যয়, অনুসর্গ অব্যয়। এই 4টা প্রকার মধ্যে 3টা নতুন নামে সামনে আসছে, এটাই ডিফারেন্স। আমি আপনাকে যখন অব্যয় পড়াবো তখন জিনিসটা বুঝাবো। আমি কি কথা বুঝতে পারছি? সো তার মানে কেউ যদি বলে এই পয়েন্টটা যে অব্যয় পদ বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, এটা একটা ইলজিক্যাল কথা। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি জিনিসটা ক্লিয়ার। পদ 2 প্রকার, মোট কয় প্রকার? 5 প্রকার। এইবার আসেন, প্রথমে আমরা আলোচনা করব বিশেষ্য পদ নিয়ে। আসেন, প্রথম আলোচনা করব বিশেষ্য পদ নিয়ে। এবার আসেন, বিশেষ্য পদ কি জিনিস? বিশেষ্য পদ আপনাদের অনেকের কাছে মনে হবে ভাই এটা তো সহজ, এটা এত বোঝানোর কি আছে? বিশেষ্য পদ বোঝানোর অনেক কিছুই আছে, এবং বোঝানোর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা
সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে বিশেষ্য পদে যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আপনারা যেটা করেন, আপনারা ইংলিশ গ্রামারের সাথে বাংলা গ্রামার মিলায় ফেলেন। এবং এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস থিং। ইংলিশ গ্রামার এন্ড বাংলা গ্রামারের অনেকাংশে মিল থাকলেও সব মিল নাই, এটা মাথায় রাখতে হবে। অনেকাংশে মিল আছে কিন্তু সব মিল নাই, ঠিক আছে? তো এই কারণে আমরা যেটা করব, আমরা হচ্ছে পদ প্রকরণের এই বিশেষ্য পার্টটা বাংলা ব্যাকরণের মতো করেই শিখবো। এখন আসেন ব্যাপারটা কি আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে বিশেষ্য জিনিসটা হচ্ছে যে কোনো কিছুর নাম, যে কোনো নাম, যে কোনো নাম বুঝালেই তাকে বলা হয় বিশেষ্য পদ। এটা যে কোনো কিছুর নাম, এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো মাছের নাম, কোনো গাছের নাম, কোনো এলাকার নাম, কোনো কোচিং এর নাম, কোনো দেশের নাম, কোনো কোম্পানির নাম, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছুর নাম হতে পারে, সেটার নাম হচ্ছে বিশেষ্য পদ, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে আমরা বললাম যে কোনো কিছুর নাম হতে পারে একটা বিশেষ্য পদ। এখন এই বিশেষ্য পদটা যদি বলা হয় যে কত প্রকার, কারেক্ট আনসার হচ্ছে 6 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার বলেন? বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার। বিশেষ্য 6 প্রকার। 6 প্রকার কি কি? আসেন এক নম্বর হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, খেয়াল করেন, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য জিনিসটা কি? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য জিনিসটা কি মনে রাখবেন, যে কোনো কিছুর যদি সুনির্দিষ্ট নাম থাকে, একদম সুনির্দিষ্ট, টু দা পয়েন্ট, স্পেসিফিক, যে কোনো নাম যদি একদম সুনির্দিষ্ট হয়, ঠিক আছে? সুনির্দিষ্ট যে কোনো নাম বোঝালে, সুনির্দিষ্ট যে কোনো নাম বুঝাবে, যে কোনো নাম বোঝাবে, এবং সেটার নাম কি হবে? সেটার নাম হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন কয়েকটা উদাহরণ লিখে রাখেন। যেমন আমি যদি বলি, দেখেন এই যে আমি বললাম ধরেন শাওন ভাই, তাহলে শাওন একজন ব্যক্তি, স্পেসিফিক নাম। যদি বলি মনে করেন ফাহিম, তাহলে ফাহিম একজন ব্যক্তি, স্পেসিফিক নাম। যদি বলি আহমদুল্লাহ, ঠিক আছে, বা জোবায়ের ভাই, তাহলে জোবায়ের একজন ব্যক্তি, ঠিক আছে, স্পেসিফিক নাম। তাহলে নাম স্পেসিফিক আছে। অথবা দেখি আমি ব্যক্তির নাম বাদ দিই, ধরেন আমি বললাম যে নদীর নাম যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, কর্ণফুলী, খেয়াল করেন, পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, কর্ণফুলী, ঠিক আছে, গঙ্গা, কর্ণফুলী, তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নদীর নাম, স্পেসিফিক। তাহলে যখন স্পেসিফিক করে নাম বুঝাবে, অথবা কোনো মাছের নাম হতে পারে, যেমন মনে করেন ইলিশ, পুঁটি, রুই, ঠিক আছে? যদি বলি ইলিশ, পুঁটি, রুই, তারপর হচ্ছে কাতলা, ইত্যাদি ইত্যাদি। অথবা কোনো জায়গার নামও হতে পারে, যেমন মনে করেন নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, মানে কোনো স্পেসিফিক জায়গার নাম। মানে সহজ কথা, সুনির্দিষ্ট যে কোনো নাম বুঝাবে, সহজ কথা। এটা হতে পারে কোনো মাছের নাম, কোনো গাছের নাম, কোনো এলাকার নাম, কোনো কোচিং এর নাম, কোনো দেশের নাম, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের 1 নম্বর, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার আসুন 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখানে লিখতে পারবো না, এখানে লিখতে পারবো না, এখানে লিখি। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখন আসেন জাতিবাচক বিশেষ্যটা কি? জাতিবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য পদটা দ্বারা একজনকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীকে বোঝাবে। তাহলে শর্টকাটে লিখে রাখেন, সমগ্র গোষ্ঠীকে বোঝাবে, সমগ্র গোষ্ঠীকে বুঝাবে। জাতিবাচক বিশেষ্যটা হচ্ছে কি? সমগ্র গোষ্ঠীকে বুঝাবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, সমগ্র গোষ্ঠীকে বোঝাবে। যে বিশেষ্য পদটা দ্বারা একজনকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীকে বোঝাবে, সেটা নামই হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সমগ্র গোষ্ঠীকে বোঝাবে যেমনটা কি? যেমন দেখেন, যেমন আমি যদি বলি যেমন সমগ্র গোষ্ঠীকে বোঝাবে, আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন মনে করেন মানুষ, এই যে দেখেন একটু আগে বলতেছিলাম যে ফাহিম, শাওন, আহমদুল্লাহ, তুষার, এগুলা কি? এগুলো হচ্ছে ব্যক্তি স্পেসিফিক নাম, কিন্তু এরা সবাই কি? সবাই হচ্ছে মানুষ। আমি যখন মানুষ বলতেছি, তখন আমি যে কোনো একজনকে বোঝাচ্ছি না, সবাইকে বোঝাচ্ছি, আমি সবাইকে বোঝাচ্ছি। এই জন্য বললাম যে মানুষ, এটা দ্বারা সবাইকে বোঝাচ্ছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এরপরে দেখেন, এরপর হচ্ছে মানুষ, এটা বুঝলাম। এরপর দেখেন আমি যদি বলি, ধরেন বললাম বাঙালি। এখন বলেন তো, বাঙালি কি আমি একা না আমরা সবাই? বলেন তো, বাঙালি কি আমি একা না আমরা সবাই? বাঙালি আমরা সবাই। তার মানে এটা কি? এটা হচ্ছে একজনকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীকে বোঝাচ্ছে। আমি যদি বলি ধরেন নদী, এখন বলেন তো, নদী দ্বারা কি একটা নদী বোঝায় না? সমস্ত নদী, সব নদী বোঝায়। যদি বলি মাছ, মাছ দ্বারা কি একটা মাছ বোঝায় না? সব মাছ। যদি বলি গাছ, গাছ দ্বারা কি একটা গাছ বোঝায় না? সব গাছ। যদি বলি সাগর, একটা সাগর না সব সাগর। যদি বলি মরুভূমি, একটা মরুভূমি না সব মরুভূমি। মানে সহজ কথা, যেটা দ্বারা একজনকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীকে বুঝাবে, সেটাই হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখন এই জায়গায় ইংরেজির সাথে বাংলার ডিফারেন্সটা কোথায় দেখেন। ইংরেজিতে আপনারা আর্মি, পুলিশ এগুলাকে বলেন কালেকটিভ নাউন, আর্মি, পুলিশ এগুলাকে বলেন কালেকটিভ নাউন, কিন্তু বাংলায় এরা কিন্তু জাতিবাচক বিশেষ্য।
আর্মি, পুলিশ এগুলা কিন্তু বাংলায় জাতিবাচক বিশেষ্য, ইংরেজিতে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে বাংলায় সমষ্টিবাচক বিশেষ্য, কিন্তু বাংলায় কিন্তু এরা সমষ্টিবাচক বিশেষ্য না, বাংলায় কিন্তু এরা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কারণ আর্মি পুলিশ দ্বারা নির্দিষ্ট একটা স্পেসিফিক জাতিকে বোঝাচ্ছে যে উনি একজন আর্মি পার্সন, ওরা পুলিশ। আমার পয়েন্টটা কি ক্লিয়ার? সে একটা গোষ্ঠী বুঝাচ্ছে, আলাদা একটা গোষ্ঠী বুঝাচ্ছে। তো যেহেতু আলাদা গোষ্ঠী বুঝাচ্ছে, সুতরাং এটা কি বাচক? জাতিবাচক। পয়েন্টটা কি বুঝতে পারছি? এই জন্য বলছি ইংলিশ গ্রামার দিয়া বাংলা গ্রামার পুরোপুরি করা যাবে না। হ্যাঁ, অনেক কিছু ইংলিশ গ্রামার সাথে বাংলা গ্রামারের মিল আছে, তার মানে সব নাই। আসেন আমরা তাহলে যেটা বলতেছি, সমগ্র গোষ্ঠীকে বুঝাবে, মানুষ, বাঙালি, নদী, মাছ, গাছ, সাগর, মরুভূমি, আর্মি, পুলিশ, এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তবে জাতিবাচকের ক্ষেত্রে দুইটা পয়েন্ট স্পেসিফিক পড়তে হবে আপনাকে। জাতিবাচকের ক্ষেত্রে দুইটা পয়েন্ট স্পেসিফিক পড়তে হবে। কি পয়েন্ট? এক নম্বর লিখেন, জাতিবাচকের পূর্বে, জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, যদি নাম স্পষ্ট থাকে, জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, তাহলে তা নামবাচক বিশেষ্য, তাহলে তা নামবাচক বিশেষ্য, তাহলে তা নামবাচক বিশেষ্য। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? অর্থাৎ যদি কোনো জাতিবাচক কোনো বিশেষ্যর পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, তাহলে সেটা নামবাচক বিশেষ্য। এখন প্রশ্ন হচ্ছে ভাই, জাতিবাচক বিশেষ্যটা কি? এই যে দেখেন, জাতিবাচক বিশেষ্য হচ্ছে আমরা বললাম মানুষ, বাঙালি, নদী, মাছ, গাছ ইত্যাদি। এখন এইটার পূর্বে যদি নাম স্পেসিফিক থাকে, ধরেন আমি বললাম যে নদী না বলে পদ্মা নদী, মেঘনা নদী, অর্থাৎ নাম স্পেসিফিক করে দিলাম। অথবা ধরেন আমি গাছ না বললে বললাম আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তখন এগুলা জাতিবাচক না হয়, তখন এগুলো নামবাচক হয়ে যাবে। অর্থাৎ নাম স্পেসিফিক আছে, নাম স্পেসিফিক থাকলে নামবাচক। এই যে দেখেন সাগর, সাগর না বলে আমি যদি বলি আরব সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবিয়ান সাগর, ঠিক আছে, বঙ্গোপসাগর, তখন এগুলা কি হবে? তখন এটা নামবাচক হয়ে যাবে, কারণ নাম স্পেসিফিক আছে। যদি বলি মরুভূমি, মরুভূমি না বলে যদি বলি সাহারা মরুভূমি, তখন এটা নামবাচক হয়ে যাবে, কারণ নাম স্পেসিফিক আছে। অর্থাৎ জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, তাহলে সেটা নামবাচক। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝছেন। যেমন আমি যদি বলি, ধরেন আমি বললাম যে গাছ, গাছ জাতিবাচক। যদি বলি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নামবাচক। যদি বলি নদী, জাতিবাচক। যদি বলি পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, তখন নামবাচক। যদি বলি পাখি, জাতিবাচক। এখন পাখির জায়গায় যদি বলি সোনা পাখি, ময়না পাখি, তখন কি হবে? এটা হচ্ছে প্রেমবাচক। সোনা পাখি তো নাই, ঠিক আছে? সো এটা নতুন পদ প্রকরণ একটা, যে হোয়াটএভার। তো আশা করি পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি। জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, সেটা নামবাচক, ঠিক আছে? আশা করি বুঝছেন। তাইলে জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, তাহলে সেটা নামবাচক, এটা আমরা ক্লিয়ার হলাম। আরেকটা পয়েন্ট আপনাকে একটু মাথা রাখতে হবে, আরেকটা পয়েন্ট মাথা রাখতে হবে। সেটা কি ভাইয়া? আরেকটা পয়েন্ট যেটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে মনে রাখবেন, যদি বিশেষ্য পদের দ্বারা, যদি বিশেষ্য পদের দ্বারা কোনো পেশার নাম বোঝায়, যদি বিশেষ্য পদের দ্বারা কোনো পেশার নাম বোঝায়, পেশার নাম, যদি বিশেষ্য পদের দ্বারা কোনো পেশার নাম বোঝায়, যদি বিশেষ্য পদের দ্বারা কোনো পেশার নাম বোঝায়, তাহলে তা, যদি বিশেষ্য পদের দ্বারা কোনো পেশার নাম বোঝায়, তাহলে তা নামবাচক। যদি পেশার নাম বোঝায়, তাহলে তা নামবাচক, তবে নামবাচক। তবে যদি পেশাদারের নাম বোঝায়, পেশাদারের নাম বোঝায়, ঠিক আছে? যদি কোনো বিশেষ্য পদের দ্বারা কোনো পেশার নাম বোঝায়, সেটা হচ্ছে, যদি কোনো বিশেষ্য পদের দ্বারা কোনো পেশার নাম বোঝায়, সেটা হচ্ছে নামবাচক। তবে যদি পেশাদারের নাম বোঝায়, সেটা কি হবে? পেশাদারের নাম বোঝালে তা জাতিবাচক, পেশাদারের নাম বুঝালে তা জাতিবাচক। মানে কি ভাই? আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, শোনেন। তা জাতিবাচক, শুনেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি আপনাকে বললাম, আমি বললাম যে এই যে শিক্ষক, এটাই ধরেন না, তো শিক্ষক কি বাচক বলেন তো? শিক্ষক নামবাচক, কারণ শিক্ষক এটা পেশার নাম। সরি ভুল বলছি। শিক্ষক কি? শিক্ষক হচ্ছে আমি, যে আমি কি? আমি শিক্ষক, আমি একজন শিক্ষক, কিন্তু আমার পেশার নামটা কি? আমার পেশার নাম হচ্ছে শিক্ষকতা। তার মানে আমি যখন বলবো শিক্ষক, এটা হচ্ছে পেশাদার। শিক্ষক হচ্ছে কি বলেন? শিক্ষক হচ্ছে পেশাদার। তো যখন পেশাদার হবে, তখন সেটা হবে হচ্ছে জাতিবাচক, কনসেপ্টটা কি ক্লিয়ার? জাতিবাচক। শিক্ষক এটা হচ্ছে পেশাদার। কিন্তু যখন আমি বলবো শিক্ষকের পেশার নাম কি? শিক্ষকের পেশার নাম হচ্ছে শিক্ষকতা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পেশার নাম। তো পেশার নাম বুঝালে সেটা কি হবে? পেশার নাম বুঝালে সেটা হচ্ছে
নামবাচক হবে, সেটা হচ্ছে নামবাচক হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? শিক্ষকতা হচ্ছে পেশার নাম, সেটা হচ্ছে নামবাচক। তাহলে আমি যদি বলি এবার বলেন তো ডাক্তার, এটা কি হবে? ডাক্তার পেশাদার, ডাক্তার হচ্ছে পেশাদার, যেমন সে একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, তাহলে এটা হচ্ছে পেশাদার মানে জাতিবাচক। কিন্তু যদি বলি ডাক্তারি, এটা কি হবে? ডাক্তারি কি? ডাক্তারের পেশাটার নাম হচ্ছে ডাক্তারি, তাহলে ডাক্তারিটা কি হবে? নামবাচক। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে আমি যদি বলি সাংবাদিক, তাহলে এবার চিন্তা করেন সাংবাদিক কি হবে? সাংবাদিক হবে হচ্ছে জাতিবাচক। কিন্তু যদি বলি সাংবাদিকতা, যদি বলি সাংবাদিকতা, তখন কি হবে? তখন হবে নামবাচক। পয়েন্টটা কি ক্লিয়ার? তখন হবে নামবাচক, সাংবাদিকতা। তাহলে এবার যদি বলি দেখেন ব্যবসায়ী, তাহলে এবার বলেন ব্যবসায়ী কি হবে? ব্যবসায়ী হচ্ছে জাতিবাচক। কিন্তু যদি বলি ব্যবসায়ীর মানে ইয়াটা কি, পেশাটা কি, সেটা হচ্ছে ব্যবসা, ব্যবসায়ীর পেশাটা হচ্ছে ব্যবসায় বা ব্যবসা, তখন কি হবে? তখন এটা হবে হচ্ছে নামবাচক। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমাকে একটু বলেন বুঝছেন কিনা ভাইয়া, আমাকে একটু বলেন বুঝছেন কিনা। একজন বলছে ভাইয়া ছাত্র, এটা কি হবে? আপনি বলেন। প্রথম কথা, ছাত্র দিয়ে কি একজনকে বোঝায় না, সমগ্র একটা গোষ্ঠীকে বোঝায়, সমগ্র একটা গোষ্ঠী বোঝায়। তার মানে কি? তার মানে জাতিবাচক বিশেষ্য, সিম্পল। ওকে ফাইন। আচ্ছা আকাশ বলছে ভাইয়া আনসার, এটা কি হবে? পুলিশ, আর্মি, আনসার এগুলো সবই হচ্ছে একটা নির্দিষ্ট জাতি বোঝায়। সো নির্দিষ্ট জাতি যেহেতু বোঝায় তো অবশ্যই এটা কি হবে? জাতিবাচক হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে। আরেকটা কথা, ব্যবসায়ী কি সমষ্টিবাচক হবে? হ্যাঁ, ব্যবসায়ী সমষ্টিবাচক কেন? এই যে ব্যবসায়ী বললাম না, ব্যবসায়ী দ্বারা কি জাতি বোঝাচ্ছে না? মানে ব্যবসায়ী কি পেশাদারের নাম বোঝাচ্ছে না? তাহলে জাতিবাচক হবে না? ওকে ফাইন। আচ্ছা সবাই কি, সবাই বলতেছে ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এটা কি হবে? আচ্ছা এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে ও একজন বলছে ভাই খেলোয়াড়, এটা কি হবে? সেম। দেখেন খেলোয়াড় দ্বারা কি বোঝাচ্ছে? খেলোয়াড় এটা হচ্ছে যে পেশাদার, আমি একজন খেলোয়াড়, আমার পেশা কি? খেলা। ঠিক আছে, তো খেলাটা হচ্ছে কি? খেলা হচ্ছে আপনি নামবাচক বলতে পারেন, কথা কি ক্লিয়ার? কিন্তু খেলোয়াড় কি? খেলোয়াড় হচ্ছে পেশাদার, বুঝতে পারছেন? আচ্ছা এটা আশা করি ক্লিয়ার। ভাইয়া ক্লাসের পিডিএফটা দিয়েন এখানে না, ক্লাসের পিডিএফটা আমি হচ্ছে ক্লাস শেষে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ক্লাসের পিডিএফটা ক্লাস শেষে আপনাদের গ্রুপে দিয়ে দিব, এবং প্রতিটা ক্লাসের পিডিএফ যেন সুন্দর করে একটা পোস্টেই পান, সেই জন্য আমি কোন একটা পোস্টে সাজায়ও দিব সুন্দর করে, সমস্যা নাই, টেনশন করেন না। ওকে ফাইন। এবার আসেন, তাহলে এইটা গেল আমাদের জাতিবাচকের সাথে নামবাচকের যে প্রবলেম, সেটা গেল। তাহলে জাতিবাচক পুরোটা আমাদের ক্লিয়ার। এবার আসেন পরের পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম, এরপর সব পরের পয়েন্টে যাই আমরা। তাহলে জাতিবাচক গেল, এবার আসো 3 নম্বর। 3 নম্বর হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। 3 নম্বর কি বলো? 3 নম্বর হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এখন আসো বস্তুবাচক বিশেষ্যটা কি? বস্তুবাচক বিশেষ্য হচ্ছে যে সকল বিশেষ্য পদ মানে আলটিমেটলি দেখো আমাদের চারপাশে যা কিছু আছে, যেই জিনিসগুলোর কোনো প্রাণ নাই, যেমন দেখো লাইট, ফ্যান, বই, খাতা, কলম, পেন্সিল, মার্কার, ডাস্টার, জামা, কাপড়, প্যান্ট, শার্ট, মোবাইল, চশমা, যা কিছু আছে যার কোনো প্রাণ নাই, তাহলে শর্টকাটে যদি বলি বস্তুবাচক জিনিসটা কি, সেটা হচ্ছে প্রাণহীন সবকিছু। শর্টকাটে যদি বলি, শেষ কাহিনী খালাস, প্রাণহীন সবকিছু, যা কিছু আছে যার কোনো প্রাণ নাই তার সবকিছু হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? প্রাণহীন সবকিছু, এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। প্রাণহীন সবকিছু বস্তুবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? প্রাণহীন সবকিছু বস্তুবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝছেন। আচ্ছা তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত কি প্রাণহীন সবকিছু কি? প্রাণহীন সবকিছু হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। যেমন আমরা কিছু উদাহরণ দেখি, যেমন মনে করেন এই যে বললাম লাইট, ফ্যান, এসি, টিভি, টেলিভিশন, তাহলে এই যে বললাম লাইট, ফ্যান, ঠিক আছে, তারপর হচ্ছে খাতা, কলম, ঠিক আছে, খাতা, কলম, লাইট, ফ্যান, খাতা, কলম, চেয়ার, টেবিল, ঠিক আছে, চেয়ার, টেবিল, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে লাইট, ফ্যান, খাতা, কলম, চেয়ার, টেবিল, এগুলো সব হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আশা করি এই পয়েন্টটা বুঝতে পারছেন। এখন এই 3টা পয়েন্টের মধ্যে মানে হচ্ছে নামবাচক, জাতিবাচক আর বস্তুবাচক, এই 3টা পয়েন্টের মধ্যে একটা আছে ঝামেলার বিষয় বা ঝামেলার জায়গা। এই ঝামেলার জায়গাটা কি আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। ঝামেলার জায়গাটা কি এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করেন। এবার আসো, তাহলে যেটা আমি বলি মনোযোগ দিয়ে শুনো। বস্তুবাচক জিনিসটা কি? আমি যদি বলি বস্তুবাচকের মধ্যে একটু খেয়াল করো, যদি বলি নদী কোন বাচক বলো তো? নদী
নদী কি কোন বাচক বলো তো? নদী দ্বারা সমস্ত নদীকে বোঝায়, একটা নদী সমস্ত নদীকে বোঝায়, তাহলে কোন বাচক? জাতিবাচক। একটু আগে তোমরা পড়ছো। আচ্ছা, যদি আমি নদীর নামটা স্পেসিফিক উল্লেখ করে দেই যে পদ্মা নদী, তাহলে এবার বলো তো পদ্মা নদী কোন বাচক? উত্তর হচ্ছে ভাইয়া পদ্মা নদী হচ্ছে নামবাচক। কেন? কারণ এটার মধ্যে স্পেসিফিক নাম উল্লেখ আছে। ঠিক আছে, মানলাম। এখন আমার হাতে যে মার্কারটা আছে, ধরে নিলাম এই মার্কারটার নাম হচ্ছে, এটা একটা মার্কার, তাহলে মার্কার কোন বাচক এটাকে বলো? মার্কার হচ্ছে বস্তুবাচক। মার্কার হচ্ছে কি বাচক? মার্কার হচ্ছে বস্তুবাচক। ওকে ফাইন। এখন আমি যদি বলি এই মার্কারটার নাম হচ্ছে সিগমা ফ্লো মার্কার, তাহলে আমি লিখলাম যে এই মার্কারটার নাম হচ্ছে সিগমা ফ্লো মার্কার, তাহলে সিগমা মার্কার। তাহলে এই যে সিগমা মার্কার, এটাও কি বাচক? এটা হচ্ছে নাম স্পেসিফিক আছে, এই জন্য নামবাচক। এবার আমার প্রশ্নটা শুনো, মনোযোগ দিয়ে শুনো। আমার প্রশ্নটা হচ্ছে পদ্মা নদী নামবাচক এবং সিগমা ফ্লো মার্কার নামবাচক, এই দুইটা নিয়ে আমার কোনো হেডেক নাই, কারণ এই দুইটা 100% অথেন্টিক এবং 100% গ্যারান্টি সহকারে বলতে পারবো যে নাম স্পেসিফিক আছে, এই জন্য নামবাচক, শিওর। প্রশ্ন হচ্ছে নদী যদি জাতিবাচক হয় তাহলে মার্কার কেন বস্তুবাচক? মার্কার কেন জাতিবাচক হইল না? কারণ মার্কার দ্বারা তো প্রথমত আমি সমস্ত মার্কারকেই বুঝাই, তারপরে শুনে আমি বলবো যে আচ্ছা এটা হোয়াইট বোর্ড মার্কার, এটা পার্মানেন্ট মার্কার, এটা এই মার্কার, এটা সেই মার্কার, এটা হাইলাইটার মার্কার, এটা রিটেন মার্কার, মানে কি মার্কার এটা তো পরের কথা, কোন কোম্পানি মার্কার এটা পরের কথা, আগে তো শুধু মার্কার বলতেছি। তাহলে মার্কার দ্বারা তো আমি সমস্ত মার্কারকে বুঝাই, তাহলে এটা তো জাতিবাচক হওয়ার কথা। এখন আপনি যদি চিন্তা করেন না ভাইয়া মার্কার তো প্রাণ নাই এই জন্য বস্তুবাচক, তাহলে ইন দ্যাট লজিক নদীরও তো প্রাণ নাই, তাহলে নদী কেন বস্তুবাচক হলো না? নদী কেন জাতিবাচক হলো? অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে নদী কেন জাতিবাচক, মার্কার কেন বস্তুবাচক? দুইটা কেন দুই রকম? দুইটা তো হয় একই রকম হওয়ার কথা, দুইটাই হয় বস্তুবাচক হওয়ার কথা, নাহলে দুইটাই জাতিবাচক হওয়ার কথা, দুইটা কেন দুই রকম? এইটা হচ্ছে আমার প্রশ্ন। কেউ পারবেন? এইটাকে কেউ পারবেন? একজন বলছে ভাইয়া নদীর পানি চলমান তাই। ধরেন আমি নদী বললাম না, ধরেন এখানে বললাম যে মরুভূমি, একটা মরুভূমি আর একটা বললাম সাহারা মরুভূমি, এখন কি বলবেন? সাহারা মরুভূমির বালিও চলে বাতাসের সাথে সাথে। ওকে, এটার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। এটার ব্যাপারটা হচ্ছে, এটার পয়েন্টটা কি, পয়েন্টটা আমি ক্লিয়ার করে দিই। মনে রাখবা এখানে একটা স্পেসিফিক পয়েন্ট আছে, এই পয়েন্টটা বাংলাদেশের কোন রাইটারের বইতে নাই, এটা কলকাতার রাইটারের বইতে পড়লে দুই একটা পয়েন্ট হিন্টস পাওয়া যায়, ডিরেক্ট নাই। ঠিক আছে, তো এটা প্রথম হচ্ছে 16 সালের দিকে প্রথম হচ্ছে আমি বের করছি, এরকম অনেক টেকনিক আছে এগুলো আমি বের করছিলাম। ঠিক আছে, এখন অনেক বইতে পাওয়া যায় টুকটাক। তো আলটিমেটলি আমি তোমাকে দেখাচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার করি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে মনে রাখবা যদি বিশেষ্য পদের দ্বারা, যদি বিশেষ্য পদের দ্বারা, বিশেষ্য পদের দ্বারা, বিশেষ্য পদের দ্বারা আর্টিফিশিয়াল, বিশেষ্য পদের দ্বারা আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝালে, বিশেষ্য পদের দ্বারা আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝালে, কৃত্রিম উপাদান বোঝালে, বিশেষ্য পদের দ্বারা আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝালে, কৃত্রিম উপাদান বোঝালে তা কি বাচক? তা 100% শিওর, 100% বস্তুবাচক, 100% বস্তুবাচক, এটা নিয়ে কোনো ডাউট নাই, 100% কনফার্ম। বিশেষ্য পদের দ্বারা যদি আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝায় তাহলে এটা 100% কনফার্ম বস্তুবাচক, এটা নিয়ে কোনো ডাউট নাই। ঠিক আছে, কিন্তু যদি বিশেষ্য পদের দ্বারা, কিন্তু বিশেষ্য পদের দ্বারা, বিশেষ্য পদের দ্বারা যদি ন্যাচারাল, বিশেষ্য পদের দ্বারা যদি ন্যাচারাল অথবা, ন্যাচারাল অথবা প্রাকৃতিক উপাদান বোঝায়, ন্যাচারাল অথবা প্রাকৃতিক উপাদান বোঝায়, প্রাকৃতিক উপাদান বোঝালে, উপাদান বুঝালে তখন কি হবে? প্রাকৃতিক উপাদান বুঝালে তখন আবার এখানে একটা পয়েন্ট আছে, বিশেষ্য পদের দ্বারা যদি ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান বোঝায় তাহলে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে তখন দেখতে হবে ওয়েদার দ্যাট ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল। যদি সেটা কাউন্টেবল হয়, যদি সেটা কাউন্টেবল হয় তাহলে সেটা বস্তুবাচক, যদি সেটা সরি জাতিবাচক, যদি সেটা কাউন্টেবল হয় তাহলে সেটা জাতিবাচক, আর যদি সেটা আনকাউন্টেবল হয়, যদি সেটা আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয় তাহলে সেটা বস্তুবাচক। মানে কি ভাই? মানে আমি তোমাকে বলি, দেখো ব্যাপারটা হচ্ছে এই যে দেখো তুমি, এটা ন্যাচারাল, এটা কিন্তু আর্টিফিশিয়াল, তো এটা আর্টিফিশিয়াল আছে মানে কোনো কথা নাই, 100% বস্তুবাচক। কিন্তু ন্যাচারাল জিনিসটা তো তোমার দেখতে হবে ওয়েদার দ্যাট ইজ কাউন্টেবল আর আনকাউন্টেবল। এখন তুমি দেখো, তুমি কিন্তু
যতই বড় হোক না কেন তুমি নদী গুনতে পারবা ভাই। একটা নদী, দুইটা নদী, তিনটা নদী, চারটা নদী তুমি গুনতে পারবা। একটা মরুভূমি, দুইটা মরুভূমি, তিনটা মরুভূমি তুমি গুনতে পারবা। একটা জঙ্গল, দুইটা জঙ্গল, তিনটা জঙ্গল, একটা বন, চারটা বন, পাঁচটা বন, একটা পাহাড়, দুইটা পাহাড়, তিনটা পাহাড় তুমি গুনতে পারবা, যতই বড় হোক না কেন। কিন্তু তুমি কি কখনো গুনতে পারবা একটা পানি, দুইটা আগুন, তিনটা বাতাস, চারটা বালি? এটা গুণা যায় না। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি ন্যাচারাল পয়েন্ট বুঝায় তখন দেখতে হবে ওয়েদার দ্যাট ইজ কাউন্টেবল আর আনকাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তাহলে বস্তুবাচক, আর যদি আনকাউন্টেবল হয় যেমন আগুন, মাটি, পানি, বাতাস, বালি, এগুলো কাউন্ট করা যায় না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল, এগুলো হচ্ছে বস্তুবাচক। বলো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আই বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? একটু জানাও আমাকে প্লিজ, একটু জানাও, দ্রুত জানাও, বুঝছো না বুঝো নাই? জি ভাই বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা জি ভাই ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। আবার বলেন ভাইয়া একটু। ওকে ফাইন, আমি আরেকবার রিপিট করছি। ব্যাপারটা হচ্ছে বিশেষ্য পদের দ্বারা যদি আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝায় তাহলে কোনো কথা নাই। যেমন এই যে মনে করো কলম, মার্কার, ডাস্টার, বই, খাতা, পেন্সিল, যা কিছু আছে সব বস্তুবাচক। যদি যেহেতু আর্টিফিশিয়াল, মানব সৃষ্ট, কৃত্রিম। কিন্তু যদি ন্যাচারাল হয়, অর্থাৎ যে জিনিসটা প্রাকৃতিক, সেই জিনিসটার ক্ষেত্রে দেখতে হবে সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তাহলে জাতিবাচক, যদি আনকাউন্টেবল হয় তাহলে বস্তুবাচক। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত তিনটা পয়েন্ট আমাদের মানে ক্লিয়ার হয়েছে, বস্তুবাচক, জাতিবাচক এবং নামবাচক। এরপরে পরের পয়েন্টে চলে এসে আমরা পরের পয়েন্টে কি আছে, পরের পয়েন্টে আছে হচ্ছে 4 নম্বর। 4 নম্বরের নাম হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এবার আসেন সমষ্টিবাচক বিশেষ্যটা কি, খেয়াল করেন। সমষ্টিবাচক বিশেষ্য ইংরেজিতে যেটাকে আমরা বলি কালেকটিভ নাউন, বাংলায় সেটাকে আমরা বলতেছি সমষ্টিবাচক বিশেষ্য। শর্টকাটে যদি বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বহুবচন বোঝালেই বহুবচন বোঝালেই বহুবচন বোঝালেই তার সমষ্টিবাচক বিশেষ্য। বহুবচন বোঝালেই তা সমষ্টিবাচক বিশেষ্য। বহুবচন বোঝালেই তার সমষ্টিবাচক বিশেষ্য। শেষ, কাহিনী খালাস। এখন বহুবচন বোঝাচ্ছে এরকম কি কি শব্দ আছে চলেন আমরা একটু দেখি। যেমন দেখেন, যেমন মনে করেন বহুবচন বোঝাচ্ছে এরকম শব্দ হচ্ছে যেমন দল, ঠিক আছে, ঝাঁক, দল, ঝাঁক, মিছিল, দল, ঝাঁক, মিছিল, মিটিং, মিছিল, মিটিং, সভা, সমিতি, দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সমিতি, পঞ্চায়েত, সভা, সমিতি, পঞ্চায়েত, দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সমিতি, পঞ্চায়েত, অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা, বহর, প্লাটুন, ঠিক আছে, অর্কেস্ট্রা, বহর, প্লাটুন, অর্কেস্ট্রা, বহর, প্লাটুন। তাহলে আমরা যেটা বলছি অর্কেস্ট্রা, বহর, প্লাটুন, সালিশ, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে বহুবচন বোঝাচ্ছে। ঠিক আছে, তোমরা হয়তো লাস্টের এই যে অর্কেস্ট্রা, বহর, প্লাটুন এগুলো তাই সেটা আটকাইতে পারো, অনেকে মনে করতে পারো এগুলো আবার কি জিনিস বলতেছি আমি। আচ্ছা দেখো, আমি একটা একটা করে বুঝাই। প্রথমত এই যে দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সমিতি, পঞ্চায়েত বা সালিশ, এই পঞ্চায়েত আর সালিশটা একই কথা, এটা বুঝো। এগুলো তোমরা আশা করি সবাই বোঝো, এগুলো তোমাদেরকে বোঝানো লাগবে না। জিনিসগুলো কি এখন তোমরা প্যাচ লাগাও হচ্ছে এই তিনটাতে, অর্কেস্ট্রা, বহর, প্লাটুন। এটা একটু আমি বলি এগুলা কি। অর্কেস্ট্রা, এটা একটা, অর্কেস্ট্রা শব্দের অর্থ হচ্ছে একটা বাদক দল। মানে আমি তোমাকে বলি, তোমরা টম এন্ড জেরি মুভির মধ্যে মাঝে মাঝে দেখছো না, টম মনে করো জেরি মনে করে সামনে দাঁড়ায় দুম 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 এই কালো একটা লাঠি নাড়ে এরকম করে, আর ভেতর থেকে টম পুরা টিম বা বিড়ালের পুরা টিম হচ্ছে মনে করে এরকম এরকম পিয়ানো বাজাতে থাকে। ওই পুরো টিমটাকে বলা হয় অর্কেস্ট্রা। তোমরা এটা হলিউডের মুভিগুলোতে দেখবো, অনেক সময় দেখা যায় হলিউডের মুভিগুলোতে, মানে অনেক বিরাট হল রুমের মধ্যে একজন সামনের থেকে দাঁড়া দাঁড়া এরকম করতেছে, নির্দেশনা দিচ্ছে, আর আরেকজন বাকিরা সবাই মিলে, ঠিক আছে। এই যে পুরো টিমটা, এটাকে বলো অর্কেস্ট্রা। তো অর্কেস্ট্রা আসলে একজনকে বোঝায় না, পুরো টিমটাকে বোঝায়, এই জন্য এটা বহুবচন। ঠিক আছে, এটা হচ্ছে বহুবচন। এরপর সব বহর। বহর জিনিসটা কি, বহর সাধারণত ব্যবহৃত হয় যানবাহনের ক্ষেত্রে। যেমন মন্ত্রী গাড়ি বহর নিয়ে আগাচ্ছে, তার মানে কি একটা গাড়ি না অনেক গাড়ি, অনেক গাড়ি। যদি বলি যে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে, বাংলাদেশের বিপক্ষে আমেরিকা 1971 সালে কি করছিল, সপ্তম নৌবহর পাঠাইছিল, সপ্তম নৌবহর।
পাঠাইছিল, ঠিক আছে? তো সপ্তম নৌবহর পাঠাইছিল আমেরিকা পাকিস্তানের পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে সপ্তম নৌবহর কেন পাঠাইছিল? পাকিস্তানের পক্ষে পাঠাইছিল, কিন্তু ওই দিন রাশিয়া বঙ্গোপসাগরে আমাদেরকে হেল্প করছিল। রাশিয়া হচ্ছে বঙ্গোপসাগরে ওগুলো ঢুকতে দেয় নাই, মানে ওই জিনিসগুলো ঢুকতে দেয় নাই, ওই ওটাকে কি বলে আমেরিকান যে সপ্তম নৌবহর, এটাকে ঢুকতে দেয় নাই। যদি আমেরিকা ওই দিন বঙ্গোপসাগরে ওগুলো ঢুকতে দিত, ঠিক আছে, তাইলে মানে রাশিয়া যদি হেল্প না করতো, তাহলে ওই দিন কি দিত মনে করেন, তাইলে আল্লাহ মাহবুদ জানি কি দিত। ঠিক আছে, সো অনেক কিছুই হইতে পারতো যদি একবার আমেরিকা ঢুকে যেত। তো সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে বহর জিনিসটাকে আমরা বলি হচ্ছে বহুবচন। আসলে সেই দৃষ্টিকোণ না, বহর সব দৃষ্টিকোণ থেকে আমরা বহুবচন বলি। বহর সাধারণত যানবাহনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সহজ কথা হচ্ছে এটা, ঠিক আছে? এবার দেখেন প্লাটুন। প্লাটুনের ব্যাপারটা হচ্ছে 1 থেকে 100 সংখ্যা বিশিষ্ট একটা টিম। এটা সাধারণত আর্মির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই 1 প্লাটুন সৈন্য পাঠাও। আপনারা তো এই শব্দটা আপনাদের রেইনকোট গল্পের মধ্যে পড়ার কথা, রেইনকোট গল্পের মধ্যে পড়ছেন না? ক্র্যাকডাউনের ভোরে 1 প্লাটুন সৈন্য যাচ্ছিল। তো এই যে 1 প্লাটুন সৈন্য যাচ্ছিল, এই যে ব্যাপারটা, তো প্লাটুন মানে কি? প্লাটুন হচ্ছে মানে 1 থেকে 100 সংখ্যা বিশিষ্ট। এখন ব্যাপারটা এরকম না যে এই টিমে 100 জনই থাকবে। যদি এই টিমে ক্যাপাবল হয় 70 জন থাকার, 70 জন, 75 হলে 75, 86 হলে 86, 81 হলে 81, মানে 50 হলে 50, মানে মোট কথা হচ্ছে একটা টিমকে বোঝায়, সহজ কথা। এখন টিম মানে কি? বহুবচন। তো বহুবচন দ্বারা অবশ্যই কি বোঝাবে? বহুবচন অবশ্যই এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? এবার বলেন জিনিসটা বুঝছেন না বুঝেন নাই? জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? জিনিসটা কি ক্লিয়ার? ফারিয়া বলছে ভাইয়া সপ্তম নৌবহর কি? আমেরিকার, এটা হচ্ছে সপ্তম নৌবহর হচ্ছে আমেরিকার যুদ্ধ জাহাজের একটা ঘাঁটি, ওটার নাম হচ্ছে সপ্তম নৌবহর, ঠিক আছে? সপ্তম নৌবহর, ওটার মধ্যে অনেকগুলো যুদ্ধ জাহাজ আছে। ওরা এটা পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বিপক্ষে পাঠাতে চাইছিল বঙ্গোপসাগর দিয়ে, এটা ঢুকতে চাইছিল বাংলাদেশে, কিন্তু বঙ্গোপসাগরে তখন রাশিয়া এটা আমাদেরকে বাধা দিছিল, আমাদেরকে সাপোর্ট দিছিল, মানে আমেরিকাকে বাধা দিছিল, ঢুকতে দেয় নাই। বুঝতে পারছেন? ওকে। বাহিনী তো সমষ্টিবাচক দেওয়া অন্য বইতে, কিন্তু আমরা কি কি বলছেন? কিন্তু বুঝিনি আমি। বাহিনী সমষ্টিবাচক হলো সেনা দল, সেনা কেন জাতিবাচক? আরে বাহিনী, আরে বাহিনী দ্বারা তো একটা টিম বুঝায় রে ভাই, বাহিনী দ্বারা তো একটা টিম বুঝায়। তো টিম বুঝাইলে এটা কি হবে না, মানে সমষ্টিবাচক হবে না? বাহিনীর মধ্যে তো একটা টিম বুঝায়, কিন্তু আর্মি পুলিশ, এই জন্য তো বললাম বাংলার সাথে আপনার ইংরেজির কিছু বিষয়ে অমিল আছে। বাংলাতে আর্মি পুলিশ এটা জাতিবাচক, এটা সমষ্টিবাচক না, কিন্তু ম্যাক্সিমাম বইতে বা ইংলিশ বইগুলো তো মাস্ট, বাংলাও অনেক ম্যাক্সিমাম বইতে যেগুলো ইংলিশ বই থেকে কপি করে তুলছে, তো ম্যাক্সিমাম বইতে ওটা হচ্ছে আপনি সমষ্টিবাচকই পাবেন, কিন্তু এটা ভুল। আর্মি পুলিশ দুটি হচ্ছে জাতিবাচক বাংলার ক্ষেত্রে। বুঝতে পারছেন? আচ্ছা, আহ তাহলে আশা করি ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আসেন 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে কি বলছি? 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি? গুণবাচক বিশেষ্য। ভাইয়া গুণবাচক বিশেষ্যটা কি? গুণবাচক বিশেষ্যটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমরা বলছি বিশেষণের নাম বোঝাবে। এটা কি বলছি? মানে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট গুণবাচকের সাথে প্যাচ লাগায় বিশেষণের। কেন? কারণ যে বিশেষণের মধ্যে দোষ গুণ অবস্থা আছে। এটা কিন্তু আমি গুণবাচক বিশেষ্য বলতেছি। মানে কি? মানে হচ্ছে বিশেষণ না, এটা হচ্ছে বিশেষণের নাম বুঝাবে। এটা কি বুঝাবে? বিশেষণ না, এটা হচ্ছে বিশেষণের নাম বুঝাবে। আরে ধুর, হ্যাঁ, বিশেষণের নাম বুঝাবে, বিশেষণের নাম বুঝাবে, ঠিক আছে? এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, বিশেষণের নাম বুঝাবে। যেমন কি ভাই বিশেষণের নাম বুঝাবে? যেমন কি? যেমন দেখেন, যেমন আমি আপনাকে কয়েকটা উদাহরণ বলি। ধরেন আমি আপনাকে বললাম, দেখেন ধরেন আমি বললাম, এই যে বললাম হচ্ছে এখানে কে আছে আমার চোখের সামনে, কে আছে এই মুহূর্তে আমার চোখের সামনে, আমি একটা নাম নিয়ে নিই। আচ্ছা না, ধরেন আমি আপনাদের ফাহিম স্যারকে দিয়ে বললাম, ধরেন আপনাদের ফাহিম স্যার, ধরেন বললাম ফাহিম বৃদ্ধ। ফাহিম বলেন কি? বলেন বৃদ্ধ। তাহলে এই যে বৃদ্ধ, বৃদ্ধ দিয়ে আমরা কি বুঝতে পারতেছি? বৃদ্ধ দ্বারা আমরা বুঝতেছি তার অবস্থা, মানে দোষ গুণ অবস্থা। এটা মানে ফাহিম বৃদ্ধ মানে কি? ফাহিম পারে না, মানে দাঁড়াইতে পারে না আর কি, ঠিক আছে? মানে সে দাঁড়াইতে পারে না, ঠিক মতো দাঁড়াইতে পারে না, ফাইন বৃদ্ধ যেহেতু। সো বৃদ্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ, বৃদ্ধ হচ্ছে কি বলো? বৃদ্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। কিন্তু যদি বলি ফাহিম বার্ধক্যে জর্জরিত, সে একদমই পারে না, মানে একদমই বিছানার থেকে দাঁড়াইতে পারে না, একদমই শুয়ে থাকে, কারণ বার্ধক্যে জর্জরিত পুরো, ঠিক আছে? তাহলে তখন এই যে বার্ধক্য ওয়ার্ডটা কি? বার্ধক্য ওয়ার্ডটা হচ্ছে তার বৃদ্ধ অবস্থার নাম। সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন?
আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? আবার বলি, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমি বললাম ছেলেটা তরুণ, এই যে দেখেন আমি বলি এই যে ছেলেটা তরুণ, ছেলেটা তরুণ, তরুণ, ঠিক আছে, ছেলেটা তরুণ, তাহলে তরুণ হচ্ছে কি? তরুণ হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। এখন যদি বলি ছেলেটা তারুণ্যে দীপ্ত, তাহলে তারুণ্য কি? তারুণ্য হচ্ছে তার অবস্থার নাম, সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তার অবস্থার নাম সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। বলো বুঝছো না বুঝো নাই? এই জিনিসটা কি ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? ওকে ফাইন, এরপর আসো তাহলে বৃদ্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ধক্য হচ্ছে গুণবাচক বিশেষ্য, তরুণ হচ্ছে অ্যাডজেক্টিভ, তারুণ্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। এরকম দেখো আর কি কি আছে। আমি যদি বলি, ধরো আমি বললাম ছেলেটি, লোকটি সৎ, ধরো আমি বললাম লোকটা সৎ, তাহলে সৎ কি? অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। কিন্তু যদি বলি লোকটির সততা প্রশংসনীয়, তাহলে সততাটা কি? সততা হচ্ছে গুণবাচক বিশেষ্য। বলো আমার পয়েন্টটা কি বুঝছো? আমার পয়েন্টটা কি বুঝছো? আমি যদি বলি মেয়েটি সুন্দর, তাহলে সুন্দর হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যদি বলি মেয়েটির সৌন্দর্য নজর কাড়া, তাহলে সৌন্দর্য হচ্ছে কি? গুণবাচক বিশেষ্য। যদি বলি এই যে তারুণ্য, বার্ধক্য, সততা, ঠিক আছে, মিষ্টতা, ধরেন আমি বললাম করলা খেতে আমার মিষ্টি লাগে, সরি করলা খেতে আমার তিতা লাগে, তাহলে তিতা কি? অ্যাডজেক্টিভ। যদি বলি করলার তিক্ততা আমার ভালো লাগে না, তাহলে তিক্ততা কি? গুণবাচক বিশেষ্য। বুঝতে পারছি জিনিসটা? যদি বলি মধু খাইতে আমার মিষ্টি লাগে, মিষ্টি কি? অ্যাডজেক্টিভ। যদি বলি মধুর মিষ্টতা আমার ভালো লাগে, তাহলে মিষ্টতা কি? গুণবাচক বিশেষ্য। মানে ব্যাপারটা হচ্ছে গুণবাচক বিশেষ্যটা হচ্ছে বিশেষণের নাম বুঝাবে, গুণবাচক বিশেষ্যটা হচ্ছে বিশেষণের নাম বুঝাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাই কি বুঝছো না বুঝো নাই? এই যে ভাই একজন বলছে ভাই সরলতার কি হবে? হ্যাঁ হবে। আমি যদি বলি ছেলেটা বা মেয়েটা অনেক সরল, তাহলে সহজ সরল, সরল হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি তার সরলতার সুযোগ নিয়ে, তাহলে সরলতার সুযোগ নিয়ে, যে সরলতা কি? তার সরল অবস্থার নাম, এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা এই পর্যন্ত তাহলে কি ক্লিয়ার? গুণবাচকটা কি বুঝছেন? তাহলে বিশেষণের নাম বুঝাবে, এটা হচ্ছে বিশেষণের সাথে পার্থক্যটা বুঝছেন? বিশেষণের সাথে পার্থক্যটা হচ্ছে কি? বিশেষণের নাম বুঝাবে, গুণবাচক বিশেষ্য। এইবার আসেন, এইবার হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে 6 নম্বর, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাইয়া ভাববাচক বিশেষ্যটা কি? খেয়াল করেন, ভাববাচক বিশেষ্য। আচ্ছা ভাববাচক বিশেষ্যটা কি? ভাববাচক বিশেষ্যটা হচ্ছে আগেরটা যেমন আমি বলছি বিশেষণের নাম, এটা হচ্ছে বলেন ক্রিয়াপদের নাম। বলেন এটা কি? এটা হচ্ছে ক্রিয়াপদের নাম বুঝাবে, এটা হচ্ছে ক্রিয়াপদের নাম বুঝাবে। আগেরটা হচ্ছে বিশেষণের নাম, আর এটা হচ্ছে ক্রিয়াপদের নাম, এটা হচ্ছে ক্রিয়াপদের নাম বুঝাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে ক্রিয়াপদের নাম বুঝাবে। আগেরটা হচ্ছে বিশেষণের নাম বুঝাবে, আর এটা হচ্ছে ক্রিয়াপদের নাম বুঝাবে। যেমন কি ভাইয়া? যেমন দেখো আমি যদি বলি আচ্ছা এইটার সাথে না বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট ক্রিয়ার সাথে ভাববাচক বিশেষ্য একটা পেচ লাগাই দেয়। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ক্রিয়ার সাথে ভাববাচক বিশেষ্য পেচ লাগাই দেয়। যেমন আমি তোমাকে একটু বলি, আমাকে একটু উত্তর দাও তো, আমাকে বলো তো খাওয়া এটা কোন পদ? বলো তো খাওয়া এটা কোন পদ? এটা কি বিশেষ্য নাকি ক্রিয়া? একটু বলো তো আমাকে, বলো খাওয়া এটা কোন পদ? বলো বলো খাওয়া এটা কোন পদ? বিশেষ্য নাকি ক্রিয়া? বলো তো কোন পদ? খাওয়া এটা কোন পদ? বিশেষ্য নাকি ক্রিয়া? বলো। ম্যাক্সিমাম বলছে ক্রিয়া, 2-4 জন বলছে বিশেষ্য। এবার শুনো তোমাকে আমি বলি, খাওয়া 100% নাউন, বিশেষ্য পদ। খাওয়া ভার্ব না, মনে রাখবা খাওয়া নাউন কিন্তু দেখা কি? খাওয়া নাউন কিন্তু দেখা কি? বলো দেখা কি নাউন না ভার্ব? বলো খাওয়া নাউন, ঠিক আছে, কিন্তু দেখা কি? দেখা কি নাউন না ভার্ব? বলো। ক্রিয়া ম্যাক্সিমামই তোমরা ক্রিয়া বলতেছো, ম্যাক্সিমামই ক্রিয়া বলতেছো, 2-1 জন একটু পরিবর্তন করছো। মনে রাখবা খাওয়া নাউন, আবার দেখা এটাও নাউন, এটাও কিন্তু ভার্ব না, এটাও নাউন। এখন প্রশ্ন হচ্ছে স্যার বলেন কি, দেখা খাওয়া এগুলা নাউন কিভাবে হইলো? এটা তো সারা জীবন জানি ভার্ব। হ্যাঁ না, তুমি আসলে ভার্বের সাথে নাউনের এই জায়গাটা পেস্ট লাগাইতেছো। এই জন্যই বলছি ভাববাচক বিশেষ্য হচ্ছে ক্রিয়াপদের নাম বুঝাবে, এইটা ক্রিয়াপদের সাথে স্টুডেন্ট পেস্ট লাগায়। দেখো আমি খাচ্ছি এটা ক্রিয়া, আমি খেয়েছি এটা ক্রিয়া, আমি খাবো এটা ক্রিয়া, আমি খাচ্ছিলাম এটা ক্রিয়া, আমি খেয়েছিলাম এটা ক্রিয়া, আমি খাইতে থাকবো এটা ক্রিয়া, কিন্তু আমার খাওয়া শেষ হয়েছে এটা নাউন, এটা ক্রিয়া না। এখন আসো কেন? আসো তোমাকে একটা বাক্য দিই, বাক্য দিলে তুমি এমনিতেই বুঝবা। দেখো আমাকে ধরো মানে আমাকে যদি বলে, বা আমি যদি তোমাকে বলি যে আমার খাওয়া শেষ হয়েছে, আমার খাওয়া শেষ হয়েছে, খাওয়া শেষ হয়েছে। এখন একটু তুমি বলো তো ভাই, আমার খাওয়া শেষ হয়েছে এই বাক্যে, মানে এই বাক্যের ক্রিয়া কি খাওয়া না শেষ হয়েছে? বলো এই বাক্যের ক্রিয়া কি খাওয়া না শেষ হয়েছে? এইবার কিন্তু তুমি সহজেই ধরতে পারবা এই বাক্যের ক্রিয়া হচ্ছে শেষ হয়েছে, 100% কনফার্ম, এটা হচ্ছে ভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে শেষ হয়েছে যদি ক্রিয়া হয় তাহলে খাওয়া কি? খাওয়া হচ্ছে ক্রিয়ার কাজের নাম,
যেটাকে আমরা বলি ভাববাচক বিশেষ্য, যেটাকে আমরা বলি ভাববাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? আশা করি ক্লিয়ার। একটু বুঝিয়ে দেন স্যার। হ্যাঁ বুঝাচ্ছি, ভালো করে খেয়াল করো, আশা করি ক্লিয়ার। আমি যদি বলি দেখো আমার টিভি দেখা শেষ হয়েছে, ধরো আমি বললাম আমার টিভি দেখা শেষ হয়েছে, আমার টিভি দেখা শেষ হয়েছে, টিভি দেখা শেষ হয়েছে, আমার টিভি দেখা শেষ হয়েছে। এই যে বললাম আমার টিভি দেখা শেষ হয়েছে, এখন খেয়াল করো তো ভাই, এখানে কি দেখাটা কোন পদ বলো তো? দেখা কোন পদ? দেখা কি ক্রিয়া? এই বাক্যের ক্রিয়া কি দেখা, না এই বাক্যের ক্রিয়া শেষ হয়েছে? অবশ্যই এই বাক্যের ক্রিয়া হচ্ছে শেষ হয়েছে। তাহলে শেষ হয়েছে যদি ক্রিয়া হয়, তাহলে দেখা কি ক্রিয়া হবে? না, দেখা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? জিনিসটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভাববাচক বিশেষ্য, কোনটা নামবাচক, কোনটা ক্রিয়া? এটার টেকনিকটা হচ্ছে কি মনে রাখবা, এটার ট্রিক্সটা হচ্ছে মনে রাখবা, ট্রিক্সটা হচ্ছে ক্রিয়ার সাথে, যদি ক্রিয়ার সাথে বলো, ক্রিয়ার সাথে যদি আ বা অন প্রত্যয় যুক্ত থাকে, আ বা অন, ঠিক আছে, আ বা অন বা আনো, আনো থাকতে পারে, আ বা অন বা আনো, ঠিক আছে, তাহলে সেগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন খাওয়া, পড়া, চলা, বলা, শোনা, দেখা, অথবা দর্শন, ভোজন, গমন, শ্রবণ, স্মরণ ইত্যাদি, অথবা খাওয়ানো, বড়ানো, পলানো, চলানো, খেলানো, ঠেলানো, শোয়ানো, দেখানো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছো? সহজ কথা হচ্ছে এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। সবাই কি বুঝছো না বুঝো নাই? সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? নিউ একটা জিনিস শিখলাম আজকে, তাসফিয়া বলছে। ওকে গুড, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, তবে ব্যতিক্রম আছে? না, কোনো ব্যতিক্রম নাই, না কোনো ব্যতিক্রম নাই। ব্যাপারটা হচ্ছে ব্যতিক্রম বলতে হচ্ছে মানে এগুলা দিয়ে হবে এটা শিওর, মানে এগুলা থাকলেও ভাববাচক হবে না এরকম পাওয়া যায় না। অন্য আরো দিয়ে একটা উদাহরণ থাকতে পারে, এটা বলতে পারো যে ভাববাচকের, কিন্তু এগুলো থাকলে ভাববাচক হবে না, এর ব্যতিক্রম নাই। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি ক্লিয়ার। ভাই সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে, সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে? সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি লাস্টে আ বা অন বা মানে আনো এগুলো আছে? হ্যাঁ, এগুলো তো নাই। আমি যদি বলি তোমার কি বাচ্চাকে খাওয়ানো শেষ হয়েছে, তো এই বাক্যে শেষ হয়েছে ক্রিয়া, আনো তো ভার্বের কাজের নামই তো, বিশেষ্যই তো, সমস্যা কি? কথা বুঝি নাই? বা আ বা অন বা আনো থাকলে এটা ভাববাচক বিশেষ্যই হয়, এটা ক্রিয়া হয় না। কথা কি বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, আশা করি ক্লিয়ার। মনের ভাব প্রকাশ কি জাতীয় শব্দ হবে? হ্যাঁ, এই তো গুড, আরেকটা পয়েন্ট আসছে, সেটা হচ্ছে দেখো আমরা পড়তেছি ভাববাচক বিশেষ্য, কিন্তু এই ভাববাচক বিশেষ্যের মধ্যে একটা তো আমরা দেখলাম ক্রিয়ার নাম, আরেকটা পয়েন্ট আছে এখানে ভাববাচক, সেটা হচ্ছে যে পদের দ্বারা মনের আনন্দ, দুঃখ, বেদনা, হর্ষ, কষ্ট এই জিনিসগুলো বোঝায়, সেটাকে আমরা ভাববাচক বিশেষ্য বলতে পারি। ঠিক আছে? যেমন আমি যদি বলি দুঃখ, আনন্দ, বেদনা, হর্ষ, কষ্ট ইত্যাদি 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 যে বিষয়গুলো রয়েছে সেগুলো, কারণ এগুলো কি, এগুলো হচ্ছে মনের ভাব বোঝায়, তো যেটা দ্বারা ভাব বোঝায় সেটাকে আমরা ভাববাচক বিশেষ্য বলতে পারি। কনসেপ্টটা কি ক্লিয়ার? রিফাত বলছে ভাইয়া ক্রিয়া বিশেষ্য আর ভাববাচক বিশেষ্য কি এক? হ্যাঁ একই ভাই। এই ক্রিয়াবাচক বিশেষ্যরই অপর নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য, মানে ভাববাচক বিশেষ্য আর ক্রিয়াবাচক বিশেষ্য একই কথা। ওকে, সাদাত বলতেছে অনেকে পড়ায় এ যুক্ত থাকলে, আরে আপনিও পড়াইছিলেন এক্ষেত্রে ব্যতিক্রম, আরে দূর, ওটা তো এই জায়গায় না, দুটো পেস লাগাই দিছোস। এলেতে থাকলে সেটা অসমাপিকা ক্রিয়া, ওটা তো সমাপিকা অসমাপিকা ক্রিয়া, ওটা তো ক্রিয়ার মধ্যে দুইটা, এটা কি ক্রিয়ার দুইটা বেটা? এটা তো ক্রিয়ার দুইটা, এটা তো ক্রিয়ার সাথে নাউনের পার্থক্য পড়তেছি। আর তুই যেটা কইছিস সেটা হচ্ছে সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কথা, ওটা একটু পরে পড়াবো, ওটা তো আমি নিজেই পড়াবো, ওটা এখানে না। ওকে ফাইন। ভাই হর্ষ মানে কি? হর্ষ মানে আনন্দ, হর্ষ মানে আনন্দ, ঠিক আছে, বা মানে মনের ব্যাপারটা হচ্ছে ইচ্ছা, আহ, এরকম কিছু, বুঝতে পারছেন? ওকে ফাইন। ভাব, ভাব বুঝে আর কি, সহজ কথা। উম
আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। আমরা কি বলছি, ক্রিয়ার সাথে যদি আ, অন বা আনো থাকে তাহলে সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন খাওয়া, চলা, বলা, পড়া, দেখা, অথবা দর্শন, ভোজন, গমন, শ্রবণ, স্মরণ, অথবা পড়ানো, লেখানো, খাওয়ানো, শোয়ানো, দেখানো, ঘোরানো ইত্যাদি। তাহলে সহজ কথা, ক্রিয়াপদের নাম বোঝালে ভাববাচক বিশেষ্য, এবং শর্টকাট টেকনিক হচ্ছে ক্রিয়ার সাথে আ, অন বা আনো থাকবে, শেষ, কাহিনী খালাস। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, তাহলে এই পর্যন্ত আমার ভাববাচক বিশেষ্যটা ক্লিয়ার। এরপর আসেন ভাববাচক বিশেষ্য। তাহলে আমাদের কিন্তু পদ প্রকরণ পুরোটা ক্লিয়ার, মানে মানে বিশেষ্য পুরো ক্লিয়ার। আমাদের নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য শেষ, জাতিবাচক বিশেষ্য শেষ, সমষ্টিবাচক বিশেষ্য শেষ, গুণবাচক বিশেষ্য শেষ, ভাববাচক বিশেষ্য শেষ, এবং বস্তুবাচক বিশেষ্য শেষ। আমাদের বিশেষ্য পদ নিয়ে আলোচনা করা শেষ। এবার আমরা চলে যাব ক্রিয়াপদে। এবার আমরা চলে যাব কোথায়? ক্রিয়াপদে। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পার্ট, ক্রিয়াপদ। এবার আসেন, ক্রিয়াপদ জিনিসটা কি? আসেন, ক্রিয়াপদ জিনিসটা কি আমি একটু দেখাই। ক্রিয়া হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছুর কোনো মানে যে কোনো কাজ বুঝাবে, যে যে কোনো পদের দ্বারা যখন যে কোনো একটা কাজ বোঝাবে, যে কোনো কাজ, কোন একটা পদের দ্বারা যখন যে কোনো একটা কাজ বোঝাবে তখন সেটা কি ভাই? সেটা হচ্ছে কোন একটা পদের দ্বারা যখন কোনো কাজ বোঝাবে তখন সেটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে শর্টকাট যদি বলি তাহলে কাজের নাম, শেষ, সহজ কথা। শর্টকাট যদি বলি তাহলে কাজের নাম সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কাজের নাম, সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। কোন কাজের নাম বুঝালে সেটা কি? সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? কাজের নাম সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এখন আসেন, এই যে কাজের নাম বুঝালে ক্রিয়াবাচক বিশেষ্য এটা বুঝায়, এখন কাজের নাম বুঝালে যে ক্রিয়াবাচক বিশেষ্য বুঝায়, এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই ক্রিয়াপদটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, আমরা সেটা দেখবো। লিখেন, এক নম্বর হচ্ছে ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে। ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া তিন প্রকার। ভাব প্রকাশের, সরি, দুই প্রকার। ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া কয় প্রকার বলেন? দুই প্রকার। ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হচ্ছে তাহলে এবার আসো, এবার আমি বলতেছি ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া কত প্রকার। ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি কি? এক নম্বর হচ্ছে আসো সমাপিকা ক্রিয়া, আরেকটা হইলো অসমাপিকা। একটা হইলো সমাপিকা, আরেকটা কি? আরেকটা হলো অসমাপিকা। এইবার সমাপিকা কি আর অসমাপিকা কি? সমাপিকা কোনটা আর অসমাপিকা কোনটা? এইবার এইটা কি? দেখো, সমাপিকা আর অসমাপিকার ব্যাপারটা হচ্ছে মনে রাখবা, আমরা বইয়ে যেভাবে শিখছি যে যে ক্রিয়া দ্বারা মনের ভাব প্রকাশ পায় সেটা সমাপিকা, যেটা দ্বারা মনের ভাব প্রকাশ পায় না সেটা অসমাপিকা। বাট আজকে আমরা এভাবে শিখবো না। কেন শিখবো না? কারণ দেখো, আমরা যদি এভাবে শিখি যে যেটা দ্বারা মনের ভাব প্রকাশ পায় সমাপিকা আর না পেলে অসমাপিকা, তাইলে প্রবলেম হচ্ছে একটু পরে আমরা একটা ক্রিয়া শিখবো, যে ক্রিয়াটার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। এখন যৌগিক ক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যে বাক্যে একটি ক্রিয়া, মানে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং একটি অসমাপিকা ক্রিয়া থাকে, অর্থাৎ একটা অসমাপিকা একটি সমাপিকা থাকে, তাকে যৌগিক ক্রিয়া বলে। এখন আপনি যদি এভাবে পড়েন যে মনের ভাব প্রকাশ না করলে অসমাপিকা, করলে সমাপিকা, তাহলে যৌগিক ক্রিয়ার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যে বাক্যের ক্রিয়াটা মনের ভাব প্রকাশ করবে না কিন্তু করবে, তাকে যৌগিক ক্রিয়া বলে। ব্যাপারটা কেমন না? দ্যাট ইজ ওয়াই আমরা এভাবে শিখবো না। আমরা কিভাবে শিখবো? এইবার আসেন, আমরা শিখবো এই যে অসমাপিকা ক্রিয়া, এটা চেনার একটা ট্রিক্স আছে। অসমাপিকা ক্রিয়া এটা চেনার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি দেখো, অসমাপিকা ক্রিয়া চেনার উপায় হচ্ছে, লিখো ক্রিয়া এর সাথে থাকবে, লিখো এলেতে। ক্রিয়ার সাথে যদি এলেতে যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্রিয়ার সাথে যদি এলেতে তিনটা যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন দেখো, আমি হাত মুখ ধুয়ে, আমি পড়তে বসলে, আমি ভাত খেতে খেতে, আমি টিভি দেখতে দেখতে, আমি পথ চলতে চলতে, ফাহিম শুয়ে শুয়ে, সরি, যাই হোক, হোয়াট এভার, শুয়ে শুয়ে এটাও হবে, সমস্যা নাই। তো ব্যাপারটা হচ্ছে, মনে করো এলেতে যদি থাকে, যে কোনো ক্রিয়াপদের সাথে লাস্টে যদি এলেতে থাকে তাহলে সেটাই অসমাপিকা ক্রিয়া। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো, বুঝছো না বুঝো নাই? তাহলে ব্যাপারটা হচ্ছে, আমরা অসমাপিকা কি বললাম? ক্রিয়ার সাথে যদি এলেতে থাকে, যেমন আমি পথ চলতে চলতে, এরকম যে এগুলো যা থাকবে সবই অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? তবে এখানে একটা কথা আছে, এই যে এ না, এই এটারই আরেকটা রূপ হচ্ছে আ। এই যে এটারই আরেকটা রূপ হচ্ছে কি? আ। মানে এটা হচ্ছে সাধু ভাষায়, অর্থাৎ চলিত ভাষার ক্ষেত্রে হচ্ছে এ ব্যবহার করি। যেমন তুমি হেঁটে হেঁটে, তুমি শুয়ে শুয়ে, তুমি চেয়ে চেয়ে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এ। আর এইটাই সাধু ভাষায় যদি বলি, তুমি হাঁটিয়া হাঁটিয়া, তুমি শুইয়া শুইয়া, তুমি ঘুমাইয়া ঘুমাইয়া ইত্যাদি। অর্থাৎ এই এলেতে, এটা হচ্ছে নর্মালি এলেতে থাকলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তবে এটা যদি সাধু ভাষার বাক্য হয় তাহলে এর পরিবর্তে আ থাকবে। যেমন আমি পড়িতে বসিয়া, আমি হাঁটিয়া হাঁটিয়া, এরকম। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার বুঝছেন?
এখন এখানে একটা ব্যতিক্রম আছে, এখন এখানে একটা ব্যতিক্রম আছে। ভাই এখানে ব্যতিক্রম কি? এবার আসেন এখানে ব্যতিক্রম কি। এইখানে ব্যতিক্রমটা হচ্ছে, এখানে ব্যতিক্রমটা হচ্ছে, লিখেন ব্যতিক্রমটা হচ্ছে ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয়, ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয়, ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয়, যদি বাক্যের ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয়, শেষ পদ হয় তাহলে, ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এ যুক্ত থাকলেও, এ যুক্ত থাকলেও, এ যুক্ত থাকলেও তা সমাপিকা ক্রিয়া। ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এ যুক্ত থাকলেও তা সমাপিকা ক্রিয়া। কনসেপ্টটা কি ক্লিয়ার? এ যুক্ত থাকলেও সেটা সমাপিকা ক্রিয়া। যেমন আমি যদি বলি, দেখো আমি যদি বলি বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, এ আছে কিন্তু বাক্য শেষ, সমাপিকা ক্রিয়া। যদি বলি হাসতে হাসতে পেট ব্যথা করছে, এ আছে কিন্তু বাক্য শেষ, সমাপিকা ক্রিয়া। যদি বলি চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, এ আছে কিন্তু বাক্য শেষ, সমাপিকা ক্রিয়া। যদি বলি স্কুল ছুটি হলে ঘন্টা বাজে, এ আছে কিন্তু বাক্য শেষ, সমাপিকা ক্রিয়া। মানে সহজ কথা হচ্ছে এলেতে থাকলেই সেটা সমাপিকা ক্রিয়া। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? সরি, এলেতে থাকলে সেটা অসমাপিকা ক্রিয়া, তবে ক্রিয়াপদটা যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এ থাকলে সেটা সমাপিকা ক্রিয়া। বলো বুঝছো না বুঝো নাই? অসমাপিকা ক্রিয়া কি বুঝছো না বুঝো নাই? অসমাপিকা ক্রিয়ার ব্যাপারটা কি বুঝছো না বুঝো নাই? আর যদি বুঝে থাকো এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাই সমাপিকা কোনটা? সমাপিকা হচ্ছে বিবিএস। মানে কি ভাই? মানে হচ্ছে বাদ বাকি সব, মানে হচ্ছে এই এলেতে বাদে বাকি যা আছে, যেমন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাবো, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাইতাম, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাইতে থাকবো, সব সমাপিকা। খালি আমি ভাত খেয়ে, আমি ভাত খেলে এবং আমি ভাত খেতে, এই তিনটা হচ্ছে অসমাপিকা। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার? ঠিক আছে, ফাইন, ভেরি গুড। তাইলে এটা হচ্ছে আমাদের কি গেল, ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া কয় প্রকার? দুই প্রকার, সমাপিকা অসমাপিকা। এটা তবে এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি আমি, এই যে আমি বলছি সমাপিকা অসমাপিকা ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে দুইটা, এখানে আপনাকে বলে রাখা ভালো যে অসমাপিকা ক্রিয়াকে আবার নতুন ক্লাস 9-10 ব্যাকরণ বইতে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমাদেরকে এখন এটাও শিখতে হবে, ঠিক আছে? আগের বই অনুসারে অসমাপিকা আর সমাপিকা এই পর্যন্তই ছিল, কিন্তু নতুন বইতে এই অসমাপিকা ক্রিয়া আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা একটু শিখতে হবে। আসেন, রাহাত খান বলছে ভাইয়া ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, শেষ করার রিকোয়েস্ট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে যেহেতু আজকে 10টায় শুরু করছিলাম, আমরা ক্লাসটা হচ্ছে আজকে ক্রিয়াপদ পর্যন্তই পড়াই। আমরা অব্যয়টা আজকে পড়বো না, অব্যয় নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? অব্যয় নেক্সট ক্লাসে পড়বো, অন্তত ক্রিয়াটা যেহেতু শুরু করছি এটা শেষ করে দিই। আচ্ছা আসো তাহলে আমরা এখন দেখবো হচ্ছে অসমাপিকা ক্রিয়া তিন প্রকার। লিখো, অসমাপিকা ক্রিয়া 3 প্রকার। অসমাপিকা ক্রিয়া 3 প্রকার। অসমাপিকা ক্রিয়া কত প্রকার? অসমাপিকা ক্রিয়া 3 প্রকার। 3 প্রকার কি কি আসে? এক নম্বর লিখো অসমাপিকা ক্রিয়া 3 প্রকার। 1 নম্বর লিখো হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া, 2 নম্বর লিখো ভাবী অসমাপিকা ক্রিয়া, আর 3 নম্বর লিখো শর্ত অসমাপিকা ক্রিয়া। ভূত অসমাপিকা ক্রিয়া, ভাবী অসমাপিকা ক্রিয়া, শর্ত অসমাপিকা ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ভূত কোনটা, ভাবী কোনটা, শর্ত কোনটা? মনে রাখবা যে অসমাপিকা ক্রিয়ার কাজটা দ্বারা এটা বুঝাবে যে এই অসমাপিকা ক্রিয়াটা হয়ে গেছে, সেটা হচ্ছে ভূত। আর যেটা হয় নাই হবে, সেটা হচ্ছে ভাবী। আর যেটা মনে করো যে শর্ত বুঝাবে যে এইটা হইলে এইটা হবে, এটা না হলে এটা হবে না, এরকম শর্ত বুঝাবে, সেটা হচ্ছে শর্ত অস্বাভাবিক ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা যেমন কি, যেমন দেখো ভূত অস্বাভাবিক ক্রিয়া কি, যেমন আমি যদি বলি যে সে গান করে আনন্দ পায়, সে গান করে আনন্দ পায়, কথাটা বুঝো? সে গান করে আনন্দ পায়, তাহলে এই যে বললাম সে গান করে আনন্দ পায়, এই জায়গায় করেটা হচ্ছে কি অস্বাভাবিক ক্রিয়া। কেন? দেখো সে গান করে অস্বাভাবিক ক্রিয়া, আনন্দ পায়, তো করেটা কিন্তু অস্বাভাবিক ক্রিয়া। এখন এই করেটা দ্বারা কি বোঝাচ্ছে? তার গান করার কাজটা কি শেষ না? কারণ সে তো আনন্দ পাইছে, তাহলে তার গান করার কাজটা তো শেষ, শেষ না? তো এইটা হচ্ছে, এই জন্য এটাকে বলবো ভূত অস্বাভাবিক ক্রিয়া। এখন যদি বলি সে গান শিখতে ঢাকা যায়, সে গান শিখতে ঢাকা যায়, সে গান শিখতে ঢাকা যায়, তো এই যে এই বাক্যেও কিন্তু শিখতে অস্বাভাবিক ক্রিয়া, কিন্তু এই অস্বাভাবিক ক্রিয়া দ্বারা কি এটা বোঝায় যে এটা হয়ে গেছে? না, এখানে বলতেছে সে গান শিখতে ঢাকা যায়, মানে এখনো শিখে নাই, শিখবে ফিউচারে, এই জন্য ভাবি অস্বাভাবিক ক্রিয়া। আর শর্ত কোনটা? শর্ত হচ্ছে
মানে এটা হলে এটা হবে এরকম কিছু বোঝাবে। যেমন আমি যদি বলি মন দিয়ে পড়লে, মন দিয়ে পড়লে পড়লে ভালো ফল করবে, মন দিয়ে পড়লে ভালো ফল করবে। তাহলে এই যে মন দিয়ে পড়লে ভালো ফল করবে বললাম, তাহলে এবার খেয়াল করেন পড়লে অসমাপিকা ক্রিয়া, পড়লে এটা কি অসমাপিকা ক্রিয়া, এবং এই অসমাপিকা ক্রিয়াটা দ্বারা কি বোঝায়, একটা শর্ত বোঝাচ্ছে না যে পড়লে ভালো ফলাফল করবে, না পড়লে ভালো ফলাফল করবে না, শর্ত বোঝাচ্ছে। সো তাহলে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া জিনিসটাকে এটা আমরা বুঝছি প্রথমে, এরপরে অসমাপিকা ক্রিয়াটা আবার 3 প্রকার এটাও আমরা বুঝছি। অসমাপিকা ক্রিয়া 3 প্রকার কি কি, একটা হচ্ছে ভূত, একটা ভাবী, একটা শর্ত। ভূত হচ্ছে যেটা হয়ে গেছে, যেই অসমাপিকা ক্রিয়ার কাজটা হয়ে গেছে সেটা ভূত, যেটা হয় নাই হবে ফিউচারে সেটা ভাবী, আর যেটা মনে করো যে শর্ত বুঝাবে সেটা হচ্ছে শর্ত অসমাপিকা ক্রিয়া। এই পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার? ও একজন বলছে ভাইয়া করবে এটা কি, করবে এটা তো সমাপিকা ক্রিয়া, কারণ ক্রিয়াপদটা বাক্যের শেষ পদ, সেটা কি এটা হচ্ছে সমাপিকা, এটা তো অসমাপিকা ক্রিয়া না, এ আছে কিন্তু সমাপিকা ক্রিয়া। আচ্ছা একজন বলছে ভাই শিখতে কেন ভূত অসমাপিকা ক্রিয়া হলো না? ভাই শিখতে ভূত অসমাপিকা ক্রিয়া কেন হবে? আমি বলছি সেই গান শিখতে ঢাকা যায়। ধরেন আমি বললাম আপনি আপনি হচ্ছে কোচিং করতে ঢাকা যাচ্ছেন, তো আপনি কি কোচিং করছেন? করেন নাই তো, কোচিং করতে ঢাকা যাচ্ছেন, কোচিং করা তো হয় নাই এখন আপনার, কথা কি বুঝতে পারছেন? এরকম, এই জন্য এটা ভূত হবে না, এটা হবে ভাবি। আচ্ছা আশা করি ক্লিয়ার, আশা করি তাহলে ক্লিয়ার আছেন। এরপর আসেন পরের পয়েন্টে যাই। তাহলে অসমাপিকা ক্রিয়া 3 প্রকার, এটা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া 2 প্রকার, অসমাপিকা এবং সমাপিকা, এটা আমাদের ক্লিয়ার। এবার লিখেন আমি যদি বলি কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া কয় প্রকার। আসো, কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে, কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে, কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে, আসো কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া কয় প্রকার। কর্মের উপস্থিতির ওপর, কর্মের উপস্থিতির ওপর ভিত্তি করে, ওপর ভিত্তি করে, ভিত্তি করে, কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া ক্রিয়া 3 প্রকার। কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া কয় প্রকার? কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া হচ্ছে 3 প্রকার। কনসেপ্টটা কি ক্লিয়ার? আসো ক্রিয়া 3 প্রকার কি কি কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে। এক নম্বর হচ্ছে সকর্মক, এক নম্বর হচ্ছে সকর্মক, 2 নম্বর হচ্ছে অকর্মক, 2 নম্বর হচ্ছে অকর্মক, আর 3 নম্বর হচ্ছে দ্বিকর্মক। 1 নম্বর সকর্মক, 2 নম্বর অকর্মক, 3 নম্বর দ্বিকর্মক। এখন দেখেন এই তিনটার মধ্যে একটা ওয়ার্ড কিন্তু কমন, সেটা কি? সেটা হচ্ছে কর্ম, 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 একটা ওয়ার্ড কমন। তো তিনটার মধ্যে যেহেতু একটা ওয়ার্ড কমন, এই জন্য এই তিনটা আমরা কর্ম দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবো। এখন প্রশ্ন হচ্ছে কর্ম জিনিসটা কি? কর্ম হচ্ছে মনে রাখবেন ক্রিয়াকে, এখন আপনাদেরকে যদি বলি কর্ম মানে কি, আপনারা অনেক উত্তর দেন কাজ। কর্ম মানে যদি কাজ হয় তাহলে ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর কর্ম হচ্ছে ওই ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা। মানে কি ভাই? মানে ব্যাপারটা হচ্ছে সহজ কথা, যেহেতু তিনটাই কর্ম রিলেটেড, সো তিনটাকে আমি মানে কি বা কাকে দিয়ে শিখবো। সো তিনটার সামনে লিখে ফেলেন কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে, তিনটার সামনে লিখে ফেলেন কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে। এইবার আসেন পৃথিবীর সবচেয়ে শর্টকাট টেকনিক আমি এখন আপনাকে তিনটা শেখাবো। এর চেয়ে শর্টকাট কোনো টেকনিক হয় না। আমি এখন আপনাকে যেটা শিখাবো পৃথিবীর সবচেয়ে শর্টকাট টেকনিকে, আমি আপনাকে এখন সকর্ম, গকর্ম, দ্বিকর্ম শিখাবো। এখন আসেন টেকনিকটা কি? একটা টিক চিহ্ন, একটা ক্রস চিহ্ন, দুইটা টিক চিহ্ন, শেষ, কাহিনী খালাস। মানে কি ভাই? মানে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সকর্মক, যদি না যায় তাহলে অকর্মক, যদি দুইটা পাওয়া যায় তাহলে দ্বিকর্মক। খেল খতম, শেষ। বুঝছেন না বুঝেন নাই? যেমন দেখেন, যেমন আমি যদি বলি, ধরেন আমি বললাম যে ফাহিম খায়, এখন বললাম ফাহিম খায়, এখন এখন চিন্তা করেন তো ফাহিম কি খায়? অ্যান্সার আছে? নাই। ফাহিম কাকে, সরি দুঃখিত, কাকে খায় তো হয় না, এটা বাদ। ওকে, এখন দেখেন আমি যদি বলি তাহলে ফাহিম খায়, অ্যান্সার নাই। কি খায়? অ্যান্সার নাই। তো যে বাক্যের অ্যান্সার নাই, তার মানে এই বাক্যের যে খায় ক্রিয়াটা, এই খায় ক্রিয়াটা হচ্ছে অকর্মক ক্রিয়া, কারণ এখানে কি বা কাকে দ্বারা কোশ্চেনগুলোর উত্তর নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আমি যদি বলি, ধরেন আমি বললাম যে ফাহিম জুয়েলকে নিয়ে, ফাহিম জুয়েলকে নিয়ে রুমে ঢুকলো।
পড়ালেখা করবে, ঠিক আছে? এই জন্য রুমে ঢুকলো, পড়ালেখা করবে। তাহলে এই যে ফাহিম জুয়েলকে নিয়ে রুমে ঢুকলো, এখন এই যে ফাহিম জুয়েলকে নিয়ে রুমে ঢুকলো, তাহলে খেয়াল করেন এই যে আমি প্রশ্ন করতেছি ফাহিম কাকে নিয়ে রুমে ঢুকলো, জুয়েলকে নিয়ে রুমে ঢুকলো, তাহলে কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর আছে না নাই? আছে। তাহলে এটাকে কি বলবেন? এটাকে বলবেন হচ্ছে এই কি বলবেন, এটাকে বলবেন হচ্ছে সকর্মক। কারণ কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাচ্ছেন। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ যেটাকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবেন সেটা সকর্মক, যেটা পাবেন না সেটা অকর্মক, যেটা দুইটা পাবেন সেটা দ্বিকর্মক। যেমন আমি যদি বলি ছেলেটি মাকে চিঠি লিখছে, কি লিখছে? চিঠি লিখছে। কাকে লিখছে? মাকে লিখছে। দুইটাই পাই, তাহলে দ্বিকর্মক। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যদি বলি বাবা আমাকে একটি কলম দিয়েছেন, কি দিয়েছেন? কলম দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। তাহলে কি দিয়ে প্রশ্নগুলো উত্তর আছে, কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর আছে, দুইটাই আছে, এই জন্য দ্বিকর্মক। কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন, আচ্ছা তাহলে সকর্মক অকর্মক দ্বিকর্মক যদি আপনাদের একদম ক্লিয়ার হয়, তাহলে আমি এবার একটা প্রশ্ন করি, দেখি উত্তর দেন। বলেন তো দেখি, বলেন তো দেখি চাঁদ হাসে, বলেন তো এটা কি হবে? এটা কি সকর্মক, অকর্মক না দ্বিকর্মক? বলেন। চাঁদ হাসে এটা কি সকর্মক, অকর্মক না দ্বিকর্মক? চাঁদ হাসে এটা কি সকর্মক, অকর্মক নাকি দ্বিকর্মক? কি হবে? আচ্ছা মার্জিয়া বলছে সকর্মক, আরশি বলছে অকর্মক, তানিম বলছে অকর্মক, ঋতু বলছে সকর্মক, তাসনিফা বলছে সকর্মক, আকাশ বলছে অকর্মক, নাজিফা বলছে সকর্মক। আচ্ছা তার মানে সকর্মক অকর্মক দুইটার পক্ষেই আপনাদের মতামত আছে, মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি, কেউ সকর্মক কেউ অকর্মক। এবার আমি একটু বলি, যারা এটাকে সকর্মক বলেছেন তাদের লজিকটা হচ্ছে এরকম চিন্তা করেছেন যে কি হাসে, কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছেন, তো কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছেন যে কি আসে চাঁদ আসে, এই জন্য আপনারা বলতেছেন এটাকে সকর্মক। বাট এটা ভুল, এটা অ্যাকচুয়ালি এই যে হাসি ক্রিয়াটা এটা হচ্ছে অকর্মক। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন এটা অকর্মক কেন? দেখেন ভাই, আপনি যে বলতেছেন কি হাসে, কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছেন এই জন্য চাঁদ আসে, চাঁদকে বলতেছেন বাইরে, এই বাক্যে তো চাঁদ আসে, চাঁদ তো সাবজেক্ট, চাঁদ তো অবজেক্টই না। কর্ম মানে কি? কর্ম হচ্ছে অবজেক্ট, কর্ম হচ্ছে অবজেক্ট। এখন চাঁদ আসে, আপনি যদি এই বাক্যে চাঁদকে কর্ম ধরেন, চাঁদকে যদি এই বাক্যে কর্ম ধরেন, দেন দ্য কোশ্চেন ইজ এই বাক্যের সাবজেক্ট কে? হু ইজ দ্য সাবজেক্ট? এই যে হাসে ক্রিয়াটা, হাসে একটা ভার্ব, এই ভার্বের তো কোনো একটা সাবজেক্ট লাগবে, ভার্বের কাজটা তো কেউ না কেউ করছে নাকি রে ভাই? তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? নাই। তার মানে চাঁদ আসে এই বাক্যের চারটাই সাবজেক্ট। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি নর্মালি চিন্তা করেন, চাঁদ আসে আপনি যদি ইংরেজি করেন তাহলে মুন, দ্য মুন ইজ স্মাইলিং বা মুন স্মাইলস, তাহলে এই যে মুন ইজ স্মাইলিং, তাহলে ইজ ভার্বের সাবজেক্টটাকে মুনই তো। আমার কথা বুঝেন নাই? ইজ ভার্বের সাবজেক্টটাকে মুনই তো, তাহলে এই মুনটা কি কর্ম? না, মুনটা তো সাবজেক্ট। আমার কথা বুঝতে পারছেন? এইটা আপনাদেরকে কেন বললাম, এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলেই এটা কর্মকারক হয়, এই একটা সেন্স আপনারা অনেকে কর্মকারকের মধ্যে শিখছেন, এটা 100% ভুল। এই সেন্সটা প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য এটা বললাম, এই উদাহরণটা দিলাম। ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন। চাঁদ হাসে এটা কেন সকর্মক হলো না, এটা কেন অকর্মক হলো, জিনিসটা কি বুঝছেন? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ, ভেরি গুড। এখন দেখেন আমি আপনাকে এই যে দেখেন এই যে উদাহরণটা, এই উদাহরণটা আমি কিন্তু আপনাকে না বললে আপনি কিন্তু জানতেন না যে এরকম একটা উদাহরণ এখানে একটা পেঁচও আছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা ভাই জানি, পরে পরে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোন জায়গায় স্টুডেন্ট আটকাইতে পারে। আমাকে এগুলো বলা লাগবে না, আপনি কোশ্চেন করার আগেই দেখবেন ওই ক কইলেই বুঝি রে, কমলাকান্ত কইবেন না এরপরে অন্য কিছু কইবেন ক দিয়া। কথা বুঝতে পারছেন? কারণ এক্সপিরিয়েন্স হয়ে গেছে পরে পরে, সেই জন্য যেই জায়গাটায় প্যাচ আছে সেটা আমরা নিজেরাই ক্লাসে বলে দিব, টেনশনে কিছু নাই। যখন আমি বলবো পড়ানো শেষ আমার এই টপিক, এরবার এই টপিকের মধ্যে আমি যদি কোনো কিছু স্কিপ করে যাই বা পড়ানোর পরেও না বুঝেন তাহলে আমাকে বলবেন। কথা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আর যে অর্ণব বলছে একদম ফর্সা, আচ্ছা আচ্ছা তাইলে কাকে কোশ্চেন করবো? এই যে হাসিকে প্রশ্ন করবেন, এই যে চাঁদ আসে, কে আসে? চাঁদ আসে। তাহলে হাসের কাজটা কি করতেছে? প্রশ্ন সবসময় ভার্বরেই করবেন। কথা বুঝতে পারছেন? প্রশ্ন সবসময় ভার্বরেই করবেন, প্রশ্ন সবসময় ভার্বরেই করবেন। আমি আবার বলি, চাঁদ আসে এই বাক্যে চাঁদকে আমরা যদি এই সেন্সে চিন্তা করি যে কি আসে, লজিক্যালি কর্ম পাই, কিন্তু চিন্তা করতে হবে যে কর্ম জিনিসটা হচ্ছে অবজেক্ট। এখন এই বাক্যে চাঁদ কি অবজেক্ট? এই বাক্যে তো চাঁদ অবজেক্ট না, চাঁদ এই বাক্যে সাবজেক্ট। সো এই কারণে চাঁদ এই বাক্যে যেহেতু সাবজেক্ট, তার মানে এই বাক্যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে কর্ম হবে, সেই সেন্সটা এখানে খাটবে না। সো এই জন্য এটাকে আমরা বলবো অকর্মক।
কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে। এবার লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে লিখেন গঠনের উপর ভিত্তি করে ক্রিয়া 5 প্রকার। গঠনের উপর ভিত্তি করে বা গঠন অনুসারে, তা লিখলেও হবে। লিখেন গঠন অনুসারে ক্রিয়া 5 প্রকার। গঠন অনুসারে ক্রিয়া 5 প্রকার। গঠন অনুসারে ক্রিয়া 5 প্রকার। আসেন গঠন অনুসারে ক্রিয়া 5 প্রকার কি কি? আসেন গঠন অনুসারে ক্রিয়া 5 প্রকার। 5 প্রকার কি কি আসে? এক নাম্বার লিখো, সেটা হচ্ছে সরল ক্রিয়া। ভাই সরল ক্রিয়া কি? মানে কোনো ঝামেলা নাই এর মধ্যে। এই যে যেমন মনে করো তুমি ভাত খাও, আমি ফুটবল খেলি, রহিম স্কুলে যায়, করিম ফুল তোলে, মেয়েরা ফুল তোলে, সে আমি বাংলাদেশের নাগরিক, মানে যত সাধারণ ক্রিয়া আছে সব সরল ক্রিয়া, ঠিক আছে? এটা কোনো ঝামেলা নাই, সহজ কথা। 2 নম্বর হচ্ছে, এবার আসেন প্রযোজক ক্রিয়া। ভাইয়া প্রযোজক ক্রিয়া কোনটা? এই যে দেখেন প্রযোজক ক্রিয়া কোনটা? প্রযোজক ক্রিয়া হচ্ছে, লিখেন ডিরেক্টরের কাজ। প্রযোজক ক্রিয়া কি বলেন? ডিরেক্টরের কাজ। এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, ডিরেক্টরের কাজ। প্রশ্ন হচ্ছে ভাই ডিরেক্টরের কাজ জিনিসটা কি অ্যাকচুয়ালি? ডিরেক্টরের কাজ জিনিসটা কি অ্যাকচুয়ালি? মানে জিনিসটা হচ্ছে মনে করেন, মানে ধরেন আমি এরকম বললাম যে, ধরেন আমি বললাম এরকম যে তামিম সাকিবকে নাচায়। ধরলাম যে তামিম সাকিবকে নাচায়, ঠিক আছে? সাকিবকে নাচায়, এই যে বললাম তামিম সাকিবকে নাচায়, বর্তমান প্রেক্ষাপটে তামিম সাকিবকে নাচায়। এখন চিন্তা করেন তো ভাই, এখন এই যে বললাম আমি তামিম সাকিবকে নাচায়, এখন একটু ভাবেন তো এখন এই যে মানে নাচাই ক্রিয়াটা, এই নাচাই ক্রিয়াটা কে করতেছে? মানে তামিম কি নিজে নাচে না সাকিবকে নাচায়? তার মানে তামিম ডিরেকশন দেয় যে এমনি এমনি নাচ নাচ মেরি বুলবুল তুঝে পয়সা মিলেগা, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে তামিম ডিরেকশন দিচ্ছে আর সাকিব এই অনুযায়ী অ্যাক্টিং করতেছে। তাহলে তামিম হচ্ছে কি ডিরেক্টর, আর ডিরেক্টরের যে কাজ নাচায়, এই নাচাইটাই হচ্ছে কি? এটা হচ্ছে ডিরেক্টরের কাজ, অর্থাৎ প্রযোজক ক্রিয়া। আমি যদি বইয়ের উদাহরণ বলি, তাহলে মা শিশুকে চাঁদ দেখায়, অর্থাৎ মা নিজে দেখতেছে না শিশুকে দেখাচ্ছে। মা নিজে দেখতেছে না শিশুকে দেখাচ্ছে? বলেন, মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে এখানে কি মা নিজে দেখতেছে না শিশুকে দেখাচ্ছে? শিশুকে দেখাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমি যদি বলি শিক্ষক ছাত্রদের পড়ায়, তাহলে এবার বলেন শিক্ষক কি নিজে পড়তেছে না ছাত্রদের পড়াচ্ছে? শিক্ষক যখন ছাত্রদের পড়ায় তখন বলে যে বাবা বইয়ের এত পৃষ্ঠা খুলো, এটা দেখো, ওটা দেখো, খাতায় লেখো, এভাবে লেখো, এভাবে করো, এভাবে বুঝো। তাহলে কাজগুলার ডিরেকশন স্যার দিতেছে, কিন্তু কাজটা কে করতেছে? ছাত্ররা করতেছে। আমার কথা বুঝতে পারছেন? সেই জন্য শিক্ষক ছাত্রদের পড়ায়, এটা হচ্ছে প্রযোজক। মা শিশুকে চাঁদ দেখায়, প্রযোজক। শিক্ষক, তারপর হচ্ছে তামিম সাকিবকে নাচায়, প্রযোজক। সাপুরে সাপ খেলায়, এখন বলেন সাপুরে কি নিজে খেলে না সাপড়ে দিয়ে খেলায়? সাপড়ে দিয়ে খেলায়, তাহলে সাপুর হচ্ছে প্রযোজক। বুঝতে পারছেন? করছে ভাইয়া রাতুল হাসান খুব ভালো একটা প্রশ্ন করছে, ভাইয়া মা শিশুকে চাঁদ দেখাতে গিয়ে কি মা দেখে না? খুব ভালো একটা প্রশ্ন করছেন, আমি আপনারা কেমনে বুঝাবো? ধরেন আমি আপনাকে একটু উদাহরণ দিই। সাপোজ ধরেন এটা হচ্ছে মনে করেন শিশু, হ্যাঁ, ওইলে আমার লক্ষ্মী, আর আমি মনে করেন মা, যদি আমি মা না আমি বাপ, যাই হোক মা হবো না আমাকে। এবার দেখেন ধরেন শিশু ওলে আমার লক্ষ্মী না, ওই দেখো চাঁদ। এখন এই যে চাঁদ উঠছে, মায়ের প্রধান কাজ কি চাঁদের দিকে তাকানো, না মায়ের প্রধান কাজ হচ্ছে শিশুকে চাঁদের দিকে আকৃষ্ট করা? বলেন, মায়ের প্রধান কাজ হচ্ছে শিশু মনে করেন এদিক ওদিক বিভিন্ন দিকে তাকাইতেছে, তখন শিশুকে বলতেছে জি দেখো চাঁদ মামা উঠছে। তাইলে ব্যাপারটা হচ্ছে শিশুকে যতক্ষণ চাঁদের দিকে আকর্ষণ না করে দেওয়া হচ্ছে, ততক্ষণ মা কিন্তু চাঁদের দিকে তাকায় না, মা শিশুর মুখের দিকে তাকায় থাকে। কথা বুঝতে পারছেন? যখন শিশু চাঁদের দিকে তাকায়, হ্যাঁ, মানে নতুন একটা জিনিস দেখলে পোলাপান যেটা হয়, হ্যাঁ জিনিসটা কি, তখন মা শিশুর সাথে চাঁদের দিকে তাকাইতে পারে। ওইটা মায়ের মুখ্য কাজ না, মায়ের গৌণ কাজ। কারণ মায়ের মুখ্য কাজ যেটা ছিল শিশুকে চাঁদের দিকে তাকানো, ওটা কিন্তু করে ফেলছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মা হচ্ছে শিশুকে চাঁদ দেখার জন্য ডিরেকশন দিচ্ছে, আর শিশু সেই জন্য এই কাজটা করতেছে। এই জন্য এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। কথা কি বুঝতে পারছেন? একজন বলছে ভাই শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, এটা কি হবে? না, এইটা হবে না। দেখেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, এইটা প্রযোজক, কিন্তু শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে এটা হবে না। কেন? দেখেন শিক্ষক ছাত্রকে যখন পড়ে তখন দিক নির্দেশনা দেয়, এটা পড়ো, এইভাবে পড়ো। কিন্তু শিক্ষক ছাত্রকে যখন বেতায় তখন কি বলে হাতটা 45 ডিগ্রি উপরে তুলো, 75 মাইল স্পিডে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ি দাও? না, এই কাজটা স্যার নিজেই করে। তো কাজটা স্যার যেহেতু নিজেই করে, তার মানে শিক্ষক ছাত্রকে বেতায়, এটা কিন্তু প্রযোজক হবে না। এটা হবে কি? এটা হবে হচ্ছে
এই গঠন অনুসারে যদি বলি তাহলে সরল ক্রিয়া, আর যদি আমি কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে বলি তাহলে সকর্মক ক্রিয়া। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখো তাহলে তামিম সাকিবকে নাচে, এটা আমাদের প্রযোগ ক্রিয়া গেল, 2 নম্বর গেল। এবার 3 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্টের নাম হচ্ছে নাম ক্রিয়া। 3 নম্বর পয়েন্টের নাম কি ভাই? নাম ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাই নাম ক্রিয়া জিনিসটা আবার কি? নাম ক্রিয়া ব্যাপারটা হচ্ছে লিখো অনুবিবি যোগ আ, লিখো অনুবিবি, লিখো অনুবিবি যোগ আ। এখন প্রশ্ন হচ্ছে ভাই অনুবিবি জিনিসটা আবার কি? ওকে, অনুবিবি জিনিসটাকে আমি তোমাকে বুঝাই। ব্যাপারটা হচ্ছে অনু মানে হচ্ছে অনুকার অব্যয়। বলো অনু মানে কি? এই অনু মানে হচ্ছে অনুকার অব্যয়, অনুকার অব্যয়। এই অনু মানে হচ্ছে অনুকার অব্যয়, আর এই বিতে হচ্ছে বিশেষ্য মানে নাউন, আর এই বিতে হচ্ছে বিশেষ্য বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। মানে সহজ কথা হচ্ছে বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের সাথে যদি আপ্রত্যযুক্ত থাকে সেটাই হচ্ছে কি? নাম ক্রিয়ার ধাতু বা মানে নাম ধাতুর ক্রিয়া। কথা বুঝতে পারছেন? নাম ক্রিয়া যেটা, যেমন কি ভাই, যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন দেখেন আমি যদি বলি ঘুম, বলেন তো ঘুমটা কি? ঘুম হচ্ছে একটা নাউন, তাই না? ঘুম একটা নাউন। এখন ঘুমের সাথে যদি আপ্রত্যযুক্ত হয় তাহলে কি হয়ে গেল? ঘুমা। তখন এটা কি হয়ে গেল? নাম ক্রিয়া। কারণ কি? এই যে বিশেষ্যর সাথে আপ্রত্যযুক্ত হয়েছে। এবার দেখেন আমি যদি বলি লোকটি ঘুমায় বা লোকটি ঘুমাচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ক্রিয়া, পুরোপুরি ক্রিয়া। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে ঘুমাচ্ছে ক্রিয়াটা তৈরি হয়েছে কি দিয়া? নাউনের পরে আপ্রত্যযুগে, অথবা অ্যাডজেক্টিভের সাথে আপ্রত্যযুগ হতে পারে। যেমন চকচকা আলো, এই যে চকচকা, তাহলে চকচকটা কি অ্যাডজেক্টিভ, তার সাথে যুক্ত হয়েছে আ। অথবা মনে করেন দুইটা চামচ যদি একসাথে বাড়ি খায় তাহলে কি? চামচের ঝনঝনানি, বৃষ্টির ঝমঝমানি। তাহলে যে ঝনঝন অনুকার অব্যয় মানে কি? অনুকার অব্যয় মানে হচ্ছে সকল ধরনের সাউন্ড, এটা আমরা অব্যয়ের মধ্যে পড়বো, জাস্ট খালি এখন বলে দিলাম। সকল ধরনের সাউন্ড এটাকে বলে অনুকার অব্যয়। তো সাউন্ড গুলোর পরে যদি আপ্রত্যযুক্ত থাকে, যেমন এই যে বৃষ্টির ঝমঝমানি, ঝমঝম অনুকার অব্যয়, তার সাথে যুক্ত হচ্ছে আ। আমি যদি বলি চামচগুলো ঝনঝনাচ্ছে, ঝনঝনাচ্ছে এটা কি? ক্রিয়া। এই ঝনঝনাচ্ছে ক্রিয়াটা কেমনে হয়েছে? ঝনঝন, তার সাথে যুক্ত হচ্ছে আ, এইভাবে। তাহলে এই জন্য এটাকে বলবো আমরা নাম ক্রিয়া। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝছেন। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? বুঝছেন বুঝছেন বুঝছেন, ওকে ফাইন। এবার দেখেন তাহলে সরল ক্রিয়া, প্রয়োজক ক্রিয়া, নাম ক্রিয়া, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। সরল ক্রিয়া, প্রয়োজক ক্রিয়া, নাম ক্রিয়া, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপর 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্টের নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। 4 নম্বর পয়েন্টের নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। ভাই যৌগিক ক্রিয়া কোনটা? আগেই বলছি একটু আগে, যে কোন একটা বাক্যে যদি দেখেন যে একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া আছে, যদি দেখেন যে বাক্যে একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া আছে, একটা অসমাপিকা এবং একটা সমাপিকা ক্রিয়া আছে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন যেমন আমি যদি বলি আমি টিভি দেখতে দেখতে, অসমাপিকা ক্রিয়া। ভাত খাচ্ছি, সমাপিকা ক্রিয়া। আমি পড়তে বসলে, অসমাপিকা ক্রিয়া। ঘুমায় যাই, সমাপিকা ক্রিয়া। সো পুরোটা হচ্ছে কি? এই যৌগিক ক্রিয়ার বাক্য। আমি যদি বলি বৃষ্টি থেমে গেল, তাহলে খেয়াল করেন এই যে বললাম বৃষ্টি থেমে গেল, দেখো ভাই আমি যদি বলি বৃষ্টি থেমে গেল, তাহলে খেয়াল করো বৃষ্টি থেমে গেল, তাহলে এই যে বললাম বৃষ্টি থেমে গেল, তাহলে খেয়াল করো থেমেটা কি? অসমাপিকা, গেলটা কি? সমাপিকা। কথা কি বুঝতে পারছো? যদি বলি চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, খেয়াল করো যদি বলি চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, তাহলে এই যে বললাম চা ক্রমশ জুড়িয়ে, অসমাপিকা ক্রিয়া, যাচ্ছে সমাপিকা ক্রিয়া, সেটা কি? এটা হচ্ছে সরল বাক্য, এই সরি যৌগিক ক্রিয়ার উদাহরণ। কনসেপ্ট কি ক্লিয়ার? অর্থাৎ যে বাক্যে একটি সমাপিকা একটি অসমাপিকা ক্রিয়া পাশাপাশি থাকবে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। কথা কি বুঝতে পারছো? রাফিউর রহমান বলছে ভাইয়া যৌগিক ক্রিয়ার ভূত ক্রিয়া কি এক? উত্তর হচ্ছে না। ভূতের ব্যাপারটা হচ্ছে ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে, আর যৌগিকের ব্যাপারটা হচ্ছে মানে ইয়ে অনুসারে গঠনের দৃষ্টিকোণ থেকে। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে যৌগিক ক্রিয়া গেল। এবার লাস্ট ওয়ান, 5 নাম্বার। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে লেখো মিশ্র ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাই মিশ্র ক্রিয়া জিনিসটা কি? মিশ্র ক্রিয়া এটা না আমাদের বইতে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে পড়বো না, আমরা এটা একটু অন্যরকম টেকনিকে পড়বো। সেটা কি? সেটা হচ্ছে মনে রাখবা কোন নাউন বা অ্যাডজেক্টিভের সাথে, কিসের সাথে বলো? কোন নাউন বা অ্যাডজেক্টিভের সাথে যদি নির্দিষ্ট কিছু ক্রিয়ামূল যুক্ত হয়। নির্দিষ্ট ক্রিয়ামূল গুলো কি কি আমি বলে দিচ্ছি। লিখো ধরকর মারছেন, হাতে কাট খাজা পড়ো। আচ্ছা, আমি একটা একটা করে বলে দিই। লিখো ধর, আমার সাথে যদি লিখো আর পড়ো দেখবে বুঝতে গেছে। বলো ধর, ধর, কর, মার, ধর, কর, মার, ছাড়, ধর, কর, মার, ছাড়। এরপর লিখো হ, দে, পা, কাট, খা,
খাওয়া শেষে বার যা, শেষ। ঠিক আছে, তাহলে ধর কর মার্চার হ দে পা কাট খা যা পড়, শেষ। ধর কর মার্চার হ দে পা কাট খা যা পড়। ঠিক আছে, তাহলে যে ধর কর মার ছাড় হ দে পা কাট খা যা পড়, এগুলো যদি থাকে কিসের পরে? নাউন বা অ্যাডজেক্টিভের পরে, তাহলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া, শেষ। যেমন আমি যদি বলি যে আমি তাজমহল দর্শন করলাম, তাহলে দর্শন নাউন, করলাম ক্রিয়ামূল, দ্যাটস ইট। আমি যদি বলি তুই ভালো হ, তাহলে যে ভালো অ্যাডজেক্টিভ, হ ক্রিয়ামূল। ভাত দে হারাম জাদা, নাহলে মানচিত্র চিবিয়ে খাবো, ভাত নাউন, দে ক্রিয়ামূল। বুঝছেন? এই ভাত দে হারাম জাদা নাহলে মানচিত্র চিবিয়ে খাবো, এটা কিন্তু খুব বিখ্যাত একটা উক্তি, রফিক আজাদের উক্তি, বুঝতে পারছেন? ওকে, ভাত দে হারাম জাদা মানচিত্র চিবিয়ে খাবো। তারপর হচ্ছে এই যে পা, এই পা মানে কিন্তু এই পা না, এই পা মানে পাওয়ার পা। যেমন তুই একটা বিশ্ববিদ্যালয়ে ভালো চান্স পা, তুই একটা ভালো কিছু মানে পা, বুঝতে পারছো? এরকম এই পা মানে হচ্ছে পা। ঠিক আছে, তাহলে ধর কর মার ছাড় হদে পা কাট খা যা। ধর কর মার ছাড় মানে প্রথমে আপনি কি করবেন? ধরবেন, তারপর আপনি করবেন, তারপর আপনি মারবেন, তারপর যখন মারা হবে তখন আপনি ছাড়বেন। বুঝতে পারছেন? মানে প্রথমে আপনি বইটা ধরবেন, তারপর বই থেকে পড়ালেখা করবেন, এরপর বইয়ে কলমের দাগ মারবেন ইম্পর্টেন্ট যেগুলো, এরপরে দাগ মারা হলে ছাড়বেন, সিম্পল বিষয়। তুই ভালো হ, তুই একটু ভালো হ, মন মানসিকতা ভালো কর, ভালো হ, তুই একটু আমাকে শান্তি দে, ঠিক আছে, শান্তি দে, নিজেও একটু শান্তি পা, ঠিক আছে, পা। এরপর হচ্ছে কাট, ঠিক আছে, কাট খা যা আর পর, বুঝতে পারছেন? না না খাইতে তো আপনি খাইতে পারবেন না, বুঝতে পারছেন? সিম্পল হিসাব। ওকে, এবার আসেন, এরপর আসেন পরের পয়েন্টে যাই আমরা। তাহলে এটা আমাদের শেষ, আমাদের ক্রিয়াপদ সম্পর্কিত আলোচনা শেষ। ঠিক আছে, আমি আবার বলি, ক্রিয়াপদ জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথমে ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে দুই প্রকার, সমাপিকা অসমাপিকা। আবার অসমাপিকা তিন প্রকার ছিল, ভূত ভাবী শর্ত। আবার এরপর হচ্ছে কর্মের উপস্থিতির ভিত্তি করে ক্রিয়া তিন প্রকার ছিল, সকর্ম প্রকর্ম দ্বিকর্ম। এরপর হচ্ছে গঠনের উপর ভিত্তি করে ক্রিয়া পাঁচ প্রকার ছিল। ক্রিয়া পাঁচ প্রকার হচ্ছে নাম ক্রিয়া, যৌগিক ক্রিয়া, তারপর হচ্ছে প্রযোজক ক্রিয়া, তারপর হচ্ছে মিশ্র ক্রিয়া, আর আরেকটা নাম হচ্ছে নাম ক্রিয়া, যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। এটা কি? নাম ক্রিয়া, যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। আরে পেটে আছে, মুখে আসতেছে না, লিখলাম তো মাত্রই। সরল ক্রিয়া প্রথম, যেটা সরল ক্রিয়া। ওকে, সরল ক্রিয়া, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের ক্রিয়াপদ শেষ। ওকে ফাইন। সো হ্যাঁ, শেষ শেষ আমাদের ক্রিয়াপদ শেষ। জাস্ট একটা পয়েন্ট বলবো খালি ক্রিয়াপদের, সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন মাঝে মাঝে আসতে দেখা যায় যে কখনো কখনো কোন ক্রিয়া বাক্যে উজ্জ থাকতে পারে, এটা মাঝে মাঝে আসে পরীক্ষায়। সো এটা কি, এটা একটু আমি বলে দিই। সেটা হচ্ছে, মনে রাখবেন, বাক্যে উজ্জ থাকতে পারে, এটা একটা পয়েন্ট, আলাদা একটা পয়েন্ট, স্টার চিহ্ন দিয়ে লিখে রাখতে পারেন। বাক্যে উজ্জ থাকতে পারে, বাক্যে উজ্জ থাকতে পারে, বাক্যে উজ্জ থাকতে পারে। কি ভাই? বাক্যে উজ্জ থাকতে পারে হচ্ছে বাক্যে উজ্জ থাকতে পারে, কি উজ্জ থাকতে পারে? বাক্যে উজ্জ থাকতে পারে হচ্ছে হ এবং হ এবং আচ ধাতু গঠিত ক্রিয়াপদ, হ এবং আচ ধাতু গঠিত ক্রিয়াপদ, হ এবং আচ ধাতু গঠিত ক্রিয়াপদ। বাক্যে উজ্জ থাকতে পারে হ এবং আচ ধাতু গঠিত ক্রিয়াপদ, বাক্যে উজ্জ থাকতে পারে হ এবং আচ ধাতু গঠিত ক্রিয়াপদ। যেমন কি? যেমন যেমন আমি যদি বলি, ধরো তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, তুমি কি উত্তর দাও আমি ভালো আছি? তোমার উত্তর কি দাও? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুমি কিন্তু বলো না আমি ভালো আছি। কথা কি ক্লিয়ার? বা এটা বলা লাগে না, ঠিক আছে? যেমন মনে করো তোমাকে আমি বললাম, এই তুমি কোন দেশের নাগরিক, এখন তোমার উত্তর কি? আমি বাংলাদেশের নাগরিক। তুমি কি বলো আমি হই বাংলাদেশের নাগরিক? আমি হই বাংলাদেশের নাগরিক কি তুমি বলো? বলো না। তাহলে হই ক্রিয়াটা তুমি হ ধাতু ধরে আসছে, এটা তুমি বলছো না। এই জন্য বললাম হ এবং আজ ধাতু গঠিত ক্রিয়াপদ বাক্যে উজ্জ থাকতে পারে। কথা কি বুঝতে পারছো? ধরো আমাকে একজনকে দেখাই দিয়া বললো, এই ভাই এই লেপটা আপনার কি হয়? আমি কি বলবো সে আমার ভাই হয়? না, আমি বলবো হ্যাঁ আমার ভাই। তো হয় আমি না বললেও চলে, এটাই বললাম যে হয় এবং আজ ধাতু গঠিত ক্রিয়াপদ বাক্যে উজ্জ থাকতে পারে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, so the end for today.